আমরা যদি টিসিপি হেডার যদি দেখি, টিসিপি হেডার ইনফরমেশন ইনফরমেশন যদি দেখি, আমরা এখানে একটু ইমেজ ফাইলে যাই, আমাদের ইয়াতে আছে, এখানে দেখেন আমরা টিসিপি হেডার ইনফরমেশন গুলোর মধ্যে আসলে আমাদের কি কি ছিল: সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, ফ্ল্যাগ ছিল, চেকসাম ছিল, উইন্ডো ছিল। আমরা গতকালকে সিকোয়েন্স নাম্বার সম্পর্কে ডিটেইলে পড়ার চেষ্টা করছি, আজকেও একটু থাকবে, আজকেও আমরা এটার একটু কাজ করব সিকোয়েন্স নাম্বারটা নিয়ে। দেন উইন্ডো এন্ড ফ্ল্যাগ, চেকসাম, এগুলা নিয়ে আমরা কিন্তু কথা বলছি। এবং এই জিনিসগুলা কিন্তু এতদিন পর্যন্ত কি ছিল, আমরা জানতাম টিসিপি হেডারের মধ্যে এই ইনফরমেশন গুলা থাকে, বাট এই ইনফরমেশন গুলা আমাদের কি কাজে লাগে, আমরা আমরা কেন এগুলা মানে মানে এগুলা কেন দিছে, বা টিসিপি কিন্তু যখন আবিষ্কার করা হয় 1980 সালের দিকে, তখন কিন্তু এই জিনিসটাকে সেট করে দেওয়া হয়েছিল। তারপর টিসিপি অপশনস, অপশনস আছে, অপশনস থেকেও আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করছি, যে আমরা আসলে বোঝার চেষ্টা করছি যে টিসিপি যে কমিউনিকেশন গুলো হচ্ছে, এই কমিউনিকেশন গুলোর মানে কি, ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে কি কথোপকথন হয়, তাদের মধ্যে কি কি জিনিস নেগোসিয়েশন হয়, এবং ট্রাফিক যে পাস করতেছে কি র্যান্ডমলি পাস করতেছে, না র্যান্ডমলি পাস করতেছে না, টিসিপির মাধ্যমে আমরা কিন্তু দেখতেছি কিভাবে ফ্লো কন্ট্রোল করতেছে, কিভাবে ইরর চেকিং করতেছে, কিভাবে আমার ডাটা যদি মিস যায়, ড্রপ দেয়, আজকে যেটা আমরা দেখবো যে ডাটা ড্রপ গেলে কি করে। ঠিক আছে, এগুলা কি এইসব কনসেপ্ট ক্লিয়ার আইডিয়া থাকার জন্য আমরা এই ওয়ারশার্টটাকে ইনক্লুড করি। এবং আমরা অনেকেই আছি যারা এই নেটওয়ার্কের কোর্সের পর আমরা আমাদের আলটিমেটলি আমরা সিকিউরিটি সেক্টরে যেতে চাই, সো ওখানেও আমাদের এই জিনিসগুলো খুব কাজে দিবে। তো এটা ছিল আমাদের মানে মেইন ইয়া। তো আমরা এখানে টিসিপি ফ্ল্যাগ এন্ড অপশন গুলা সম্পর্কে দেখছিলাম, উইন্ডো স্কেল ফ্যাক্টর যেগুলো নিয়ে আমি আজকেও আলোচনা করব, ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ এমএসএস যেটা নিয়ে গত সেদিন আলোচনা করা হয়েছে, দেন সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বারকে, এবং ডিটারমাইনিং প্যাকেট লস, প্যাকেট লসটা কিভাবে আমরা ডিটারমাইন করব সেটা আজকেও আছে। হ্যাঁ, কারণ প্যাকেট লস জিনিসটা শুধু সিকোয়েন্স নাম্বার দেখেই বোঝা না, এখানে একটা উইন্ডো স্কেলিং এর ফ্যাক্টর আছে, রিট্রান্সমিশনের ব্যাপার আছে, এগুলো নিয়ে যাবো। এটা পর্যন্ত ছিল আমাদের গতকালকের কথাবার্তা। গতকালকে আমি অনেক কিছু অ্যাডভান্স দেখাইছি, কারণ কথা বলতে গিয়ে অনেক কিছু অ্যাডভান্স দেখাই ফেলছি, কিন্তু আজকে আবার আমরা ওই জিনিসগুলো আরো ব্রেকডাউন করে করে ভালোভাবে শিখবো, যাতে এই জিনিসগুলো আমাদের মানে মাথায় থাকে, এবং আমরা যাতে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এখান থেকে যেতে পারি। তো যেটা হচ্ছে যে আজকে আমাদের ডে টু তে ফার্স্টে আমরা যেটা দেখবো যে আন্ডারস্ট্যান্ডিং টিসিপি সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার, সরি এটা একটু ভুল হয়েছে আমার এখানে, সেটা হচ্ছে আমরা রিসিভ উইন্ডো, টিসিপি উইন্ডো সাইজ নিয়ে দেখবো, টিসিপি উইন্ডো সাইজ নিয়ে দেখবো। তো আমাদের যে আমরা যে ডকুমেন্ট গুলো শেয়ার করছি আপনাদের সাথে, ডকুমেন্ট গুলাতে গেলে, আপনারা লেকচারে গেলে দেখবেন যে আচ্ছা, ফার্স্টে আন্ডারস্ট্যান্ডিং সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার, এটা নিয়ে আলোচনা শুরু করি। আমাদের যেটা গত ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বারটা একটু রিভিউ করি, রিভিউ করার পরে তারপরে আমরা আবার পরেরটাতে যাই। আচ্ছা, সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার, আমরা এখানে দেখতেছি যে এখানে আমাদের একটা ফিল্ড আছে যেটার নাম হচ্ছে সিকোয়েন্স নাম্বার, এবং এই সিকোয়েন্স নাম্বারটা ইজ এ 32 বিট ফিল্ড দ্যাট ইন্ডিকেটস হাউ মাচ ডাটা ইজ সেন্ট ডিউরিং দ্য টিসিপি সেশন। মানে আমার একটা সিকোয়েন্স নাম্বার তারা ফলো করে, এটা কেন ফলো করা হয়, কারণ আমরা যখন ডাটা সেন্ড করতেছি তখন আমরা কিন্তু এটাকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে নিচ্ছি, আমরা কিন্তু সেগমেন্ট ওয়াইজ এটাকে ভাগ করে নিচ্ছি, তাই না, অনেকগুলা ভাগে ভাগ করে নিচ্ছি। তো এই ভাগ করে নেওয়ার কারণে আমাদের যেটা হয়, ছোট ছোট অনেক সেগমেন্টে ভাগ করে নিচ্ছি, যেটার কারণে আমাদের ট্রেস থাকা দরকার যে এক থেকে কত পর্যন্ত ডাটা গেছে। মনে করেন 1 থেকে 30 গেছে, তাহলে এর পরের স্ট্রিমটাতে কত যাবে, 31 থেকে মনে করেন 60 পর্যন্ত গেছে। সো এই কারণে এই জিনিসটা দরকার যে আমাদের এরকম ভাগ ভাগ করে যে সেগমেন্ট গুলা যাচ্ছে, এটার একটা ট্রেস থাকা দরকার। তো এই কারণে সিকোয়েন্স নাম্বারটা ইউজ করা হয়েছে। এখন এই সিকোয়েন্স নাম্বারে আমরা একটু ডিপে বুঝি যে আহ, যে এখানে কি হচ্ছে। দেখেন, সিকোয়েন্স নাম্বার জিনিসটা, আমরা যদি একটা প্যাকেট ট্রেসার অন করি, এই সরি ওয়ারশার্ক অন করি, ওয়ারশার্কের মধ্যে আমি গতকালকেও বলছিলাম যে টিসিপির প্রথম যে কাজটা হয় সেটা হলো 3 ওয়ে হ্যান্ডশেকিং হয়। ঠিক আছে, ফার্স্টে ক্লায়েন্ট একটা সিন প্যাকেট পাঠায়,
তারপরে অ্যাকনলেজমেন্ট প্যাকেট সিন এক প্যাকেট পাঠায় এবং দেন আবার অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠায়, যেটা আমাদের গত ক্লাসে আমরা দেখছিলাম। আমি যদি এমনি একটা কি বলে ওপেন করি, এইচটিটিপি যে একটা ফাইল ছিল, সেই ফাইলটা যদি আমি ওপেন করি ওয়্যারশারকে, সেখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে যেটা হচ্ছে যে আচ্ছা, এই একটু রিমুভ করে নেই, বড় হয়ে গেছে। সো এই যে এখানে দেখেন, আমরা যদি এখানে দেখি, এইখানে এটা হলো ইনফো ইনফো ঘর, ইনফোর যে ঘরটা আছে, এখানে যদি আমরা দেখি, তা আমরা দেখতেছি যে এই যে একটা সোর্স একটা ডেস্টিনেশন, তার মানে এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। যে আগে সিন পাঠাচ্ছে তার মানে সে রিকোয়েস্ট করতেছে, তাই না? তাহলে ক্লায়েন্ট সার্ভারকে পাঠায়। তো আমি এটা ক্লায়েন্ট, সে সিন প্যাকেট পাঠাইছে, দেন সার্ভার এক সিন এক পাঠাইছে, দেন ক্লায়েন্ট আবার অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। এখন সিন সিন এক এক এই তিনটা ইয়ার মধ্যে এখানে আমরা সিনের মধ্যে যদি আমরা দেখি যে প্রথমে কি হয়েছে, প্রথমে ক্লায়েন্ট ক্লায়েন্ট সিন পাঠাইছে, তাই না? প্রথমে ক্লায়েন্ট সিন পাঠাইছে। আমরা আজকে একটু আস্তে ধীরে সুন্দর করে বোঝার চেষ্টা করব সার্ভারের কাছে, ঠিক আছে? সার্ভারের কাছে পাঠাইছে। এখন এই ক্লায়েন্ট সিন প্যাকেটের মধ্যে কি কি ইনফরমেশন দিছে, এই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটার মধ্যে যদি আমরা যাই, দেখেন সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট যেটা আমাদের এখানে আছে, এখানে আমরা দেখতেছি যে সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট আছে। দেন স্ট্রিম ইন্ডেক্স, এটা হচ্ছে কি আপনার এই যে টিসিপি স্ট্রিম, মানে স্ট্রিম বলতে যে এই যে কমিউনিকেশনটা হয়েছে, এগুলো তো একটা ডাটা পাঠায় নাই, একটা প্যাকেট পাঠায় নাই, এটা একটা স্ট্রিম। মানে এটা একটা স্ট্রিম, এটা একটা স্ট্রিম, এটা একটা স্ট্রিম, এরকম করে তো অনেকগুলা পাঠাইছে। তো এইটার নাম্বার জিরো, দেখেন পরেরটার নাম্বার রো জিরো, তারপরেরটার নাম্বার দেখেন স্ট্রিম প্যাকেট নাম্বার 3, ঠিক আছে? এখানে ইন্ডেক্স জিরো, ঠিক আছে, কিন্তু প্যাকেট নাম্বার 3 4 5 6 এরকম করে আগাচ্ছে। তো এটা গেল এটা। তারপরে টিসিপি সেগমেন্ট লেন্থ, ফার্স্টে সে সেগমেন্ট লেন্থটা জিরো দিছে, দেন সিকোয়েন্স নাম্বারও সে জিরো বসাইছে, কারণ এটা কিন্তু সিন প্যাকেট, মানে আমি কানেকশন এস্টাবলিশমেন্ট করার জন্য মাত্র স্টার্ট করছি, তাইলে সিকোয়েন্স নাম্বারটা হলো জিরো, ঠিক আছে? এবং এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, গতকালকে আমরা দেখছি, সেটা হচ্ছে এর পরের সিকোয়েন্স নাম্বারটা কত হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়, বলে দিচ্ছে ক্লায়েন্টই সার্ভারকে বলে দিচ্ছে যে আমার পক্ষ থেকে তুমি যে সেগমেন্ট পাবা, মানে সিকোয়েন্স পাবা, সেই সিকোয়েন্সের পরের সিকোয়েন্সটা তুমি পাবা হচ্ছে 1, সেটা সে বলে দিবে। এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার তার এখন আপাতত জিরো, কারণ জিরো কেন, কারণ ক্লায়েন্ট তো কোনো কিছু এখনো পায় নাই। অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কখন আসে, যখন সে কিছু রিসিভ করছে, হ্যাঁ আমি এ পর্যন্ত রিসিভ করছি, অ্যাকনলেজমেন্ট নাও, এই যে দিছি আমি তোমাকে, ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট দিছি। তো এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা হলো আমি যেটা পাবো সেইটার অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে? আর সিকোয়েন্স না নেক্সট সিকোয়েন্স নাম্বার হচ্ছে আমি যেটা এর পরে পাঠাবো সেটা, ঠিক আছে? তো এর পরেরটাতে যদি আমরা যাই, এর পরেরটাতে গেলে দেখেন আমার প্রথমটাতে আমি যদি একটু লিখি, লিখলে জিনিসটা ভালো হয়। সেটা হচ্ছে ক্লায়েন্ট তার সিকোয়েন্স নাম্বার দিছে হচ্ছে জিরো, নেক্সট সিকোয়েন্স নাম্বার দিছে 1, ঠিক আছে? নেক্সট সিকোয়েন্স নাম্বার দিছে 1 এবং তার অ্যাকনলেজমেন্ট হচ্ছে জিরো, ঠিক আছে? আচ্ছা, এরপরে সার্ভার যেটা করছে, সার্ভারের সাইড থেকে আমরা যেটা দেখতেছি, সার্ভারও তার সিকোয়েন্স নাম্বার জিরো, সিকোয়েন্স নাম্বার জিরো, তারও নেক্সট সিকোয়েন্স নাম্বার 1, কারণ তার থেকেও প্রথম যাবে। এখন তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা সে 1 ধরছে। এটা আমি গতকালকে বলছিলাম একটা ঘোস্ট বিট নামে একটা জিনিস আছে, ঠিক আছে? তাহলে এখানে সার্ভার কি করছে, সিকোয়েন্স নাম্বার বসাইছে জিরো, নেক্সট সিকোয়েন্স নাম্বার বসাইছে 1 এবং তার অ্যাকনলেজমেন্ট নাম্বার সে বসাইছে 1। এখানে কেন সে 1 বসাইলো, ঠিক আছে? কারণ সে এই সিকোয়েন্স নাম্বার এখানে তো সে পাইছে জিরো, তাই না? তার কাছে তো সিকোয়েন্স নাম্বার জিরো আসছে, ঠিক আছে, কিন্তু সে অ্যাকনলেজমেন্টে তাহলে মানে তাহলে সে পাইছে কি, সে পাইছে কিন্তু জিরো, তাই না? জিরোতে একটা নাম্বার, আমরা কাউন্টিংটা জিরো থেকে স্টার্ট করতেছি, তাহলে জিরো অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কি এখানে জিরো হওয়া উচিত ছিল না? এখানে জিরো হওয়া উচিত ছিল, কিন্তু টিসিপি
এই থ্রি ওয়ে হ্যান্ডশেকের সময় এই প্রথম তিনটার সময়, এটা একটা এক্সেপশনাল কেস, এটা আপনারা মাথায় রাখবেন। এই ক্ষেত্রে এটা 0 হবে না, এটা 1 হবে। সে 1 ধরে কাজ করবে, ঠিক আছে? সে অ্যাকনলেজমেন্ট নাম্বার 0 দিবে না, ঠিক আছে? কথাটা কি আমি বুঝাইতে পারছি কিনা? মানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা, এখানে ব্যাপারটা হইলো যেটা সে রিসিভ করতেছে, অ্যাকনলেজমেন্ট নাম্বারের মাধ্যমে সে বুঝায় আমি এর পরেরটা এক্সপেক্ট করতেছি। তার মানে নেক্সট যে সিকোয়েন্স নাম্বারটা আছে এইটাই অ্যাকচুয়ালি এখানে অ্যাকনলেজমেন্টে আসবে। সে 0 পর্যন্ত সে রিসিভ করছে, ওকে, অ্যাকনলেজ দিচ্ছে, অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে আমি কিসের? 1, তার মানে আমি 0টা পাইছি, ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমার যদি সিকোয়েন্স নাম্বার থাকে 30, ঠিক আছে, তাইলে এই পাশে অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে 31, কারণ সে 30 পর্যন্ত পাইছে। এবার তুমি 31 থেকে স্টার্ট করো। এই ব্যাপারটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এর পরেরটাতে যাই। অ্যাকনলেজমেন্টে গেলে অ্যাকনলেজমেন্টও ব্যাপারটা সেমই, এখানেও 1ই দিয়ে রাখে, কারণ এখানে মুছে ফেললাম যদিও, তারপরেও মানে কারণ এই পাশে তখন সিকোয়েন্স নাম্বার কত ছিল? 0, তার মানে এরপরে অ্যাকনলেজমেন্টের সময় সে 1 বেশি কাউন্ট করবে। আচ্ছা, আমরা এবার এইটাতে যাই যেটা থেকে আমাদের ডাটা পাস করা শুরু করছে। দেখেন এখানে ক্লায়েন্ট, এটা কিন্তু ক্লায়েন্ট, হ্যাঁ, এটা মাথায় রাখবো আমরা, এই যে এটা ক্লায়েন্ট থেকে গেছে, এটাও ক্লায়েন্ট থেকে গেছে, ঠিক আছে? ক্লায়েন্ট সার্ভারের কাছে গেছে, এইচটিটিপি গেট রিকোয়েস্ট গেছে, ঠিক আছে? এখানে সিকোয়েন্স নাম্বারটা কত? 1। টিসিপি সেগমেন্টের লেন্থ কত? 479। মানে টিসিপি সেগমেন্টের লেন্থ মানে কি, আমার এক একটা টিসিপি সেগমেন্টের লেন্থ কত হবে, কত বাইট করে হবে, এইটাও তারা নেগোশিয়েট করছে, নিজেদের মধ্যে নেগোশিয়েট করছে। যে এটা দেখেন, আমরা যদি টিসিপি অপশনসে যাই, এটা এইচটিটিপি, আচ্ছা, এখানে যে টিসিপি অপশনস, অ্যাকনলেজমেন্ট নাম্বার একটু, আচ্ছা, এখানে অপশনসটা টাইম স্ট্যাম্পটা দেখায়, এখানে অপশনটা দেখায় না। এই যে অপশনস, এখানে অপশনসে গেলেও দেখেন এখানে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ নামে একটা জিনিস আছে, যে ম্যাক্সিমাম সে কত সেগমেন্ট, এই যে আমাদের এখানে যে টিসিপি অপশন আছে, এই অপশনের মধ্যে কি কি ইনফরমেশন আছে? ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ কত হবে? 1460 বাইট। 1460 বাইটের বেশি একটা সেগমেন্টের সাইজ হইতে পারবে না, ঠিক আছে? এটা বলা থাকে। দেন সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট পারমিটেড। সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট, এটা সম্পর্কে আমরা গতকালকে একটু দেখছিলাম, এটা আজকেও একটু ব্রিফলি আমরা দেখব, যে একটা সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট যদি পারমিটেড থাকে তাহলে রিট্রান্সমিশনের সময় এটা একটা ভূমিকা পালন করে, ঠিক আছে? তো এই কারণে ওরা এটা ক্লায়েন্ট করছে কি সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট পারমিট করছে, সার্ভারও সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট পারমিট করছে। এখানে একটা জিনিস দেখেন, যে ক্লায়েন্ট যখন সিন প্যাকেট পাঠাইছে, ম্যাক্সিমাম সেগমেন্টের সাইজ সে শেয়ার করছে 1460, সার্ভার শেয়ার করছে 1380। এটা নেসেসারি না দুজনই সমান সেগমেন্ট সাইজ শেয়ার করবে, একটু কম করছে সার্ভার, একটু কম করছে। কেন করছে? এটারও একটা কারণ বলতে পারি। বেশিরভাগ সময় করে কি, সার্ভারই তো ডাটাটা পাঠায়। আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, আমরা একটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাইছি, সার্ভার আমাদেরকে ডাটা দিচ্ছে, বেশি ডাটা দিচ্ছে, সো আমার এখানে বেশি দরকার, ওর ওইখানে এত দরকার নাই, সো ও এখানে ছোট দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই হলো আমাদের টিসিপি অপশনস, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কি কি এখানে, যে সে সিকোয়েন্স নাম্বার এই তিনটা থ্রি ওয়ে হ্যান্ডশেকের মধ্যে কিভাবে মানে কত কত শেয়ার করে, ঠিক আছে? অ্যাকনলেজমেন্ট নাম্বার কত শেয়ার করে, নেক্সট সিকোয়েন্স নাম্বার কত শেয়ার করে। এবার আমরা 4 নাম্বার প্যাকেটটাতে আসি, যেটাতে ক্লায়েন্ট করছে কি সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাইছে, তো এই রিকোয়েস্টে দেখেন টিসিপি সেগমেন্টের লেন্থ হচ্ছে 479, সিকোয়েন্স নাম্বার হচ্ছে 1, কারণ 0 আগেই চলে গেছে। তাহলে 479টা সেগমেন্ট যাবে, তার মানে নেক্সট সিকোয়েন্স নাম্বারটা কত হবে? এই দুইটার যোগফল 400
480। 480 এটা কি বোঝা গেছে যে আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 1। আমি এখন সিকোয়েন্স নাম্বার কত পাঠাচ্ছি? 1 পাঠাচ্ছি। ঠিক আছে, আমার যে সেগমেন্টটা যাবে সেই সেগমেন্টটার লেন্থ হচ্ছে 479। 479টা সেগমেন্ট যাবে, 479টা। তাহলে 479টা 1 থেকে 479টা সেগমেন্ট আমার এখানে গেছে। তাহলে এর পরের সিকোয়েন্স নাম্বার, এর পরের যে স্ট্রিমটা যাবে বা সেগমেন্টটা যাবে, সেটার সিকোয়েন্স নাম্বার কত থেকে শুরু হবে? 480 থেকে শুরু হবে। ঠিক আছে, আচ্ছা, এটা এটা হলো ক্লায়েন্ট, এটা হলো ক্লায়েন্ট বলছে। ঠিক আছে, ক্লায়েন্ট এটা বলছে। এখন সার্ভার কি করছে দেখেন, সার্ভার তার ডাটা পাঠাইছে ক্লায়েন্টকে, তার সিকোয়েন্স নাম্বার 1। ঠিক আছে, সার্ভারের ক্ষেত্রেও সিকোয়েন্স নাম্বার 1। সে তার টিসিপি সেগমেন্ট লেন্থ 0, তার মানে নেক্সট যে ডাটাটা সিকোয়েন্সটা পাঠাবে সেটাও সে 1ই পাঠাবে। ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট নাম্বারে দেখেন সে লেখছে কি 480। তার মানে এই ইয়ার সাইডে যেটা নেক্সট সিকোয়েন্স নাম্বার ছিল, ক্লায়েন্ট সাইডে যেটা নেক্সট সিকোয়েন্স নাম্বার ছিল, ওইটা সার্ভার তার অ্যাকনলেজমেন্টে ইউজ করতেছে। তার মানে কি দাঁড়াইলো? ক্লায়েন্ট বলতেছে আমার নেক্সট সিকোয়েন্স নাম্বার 480, সার্ভার বলতেছে আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার 480। তার মানে আমি 479 পর্যন্ত সেগমেন্ট রিসিভ করছি, তুমি 480 থেকে সেগমেন্ট পাঠাও, এই কথা সে বলছে। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? মাহফুজ জি ভাই ভাই, এটা কি? বোঝা গেছে? ওকে, মনিরুজ্জামান ভাই, জুবাইর ভাই। হ্যাঁ। Okay, আচ্ছা, যদি এটা shit, 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 shit. No, no, no. হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়েছিল। আচ্ছা, তাহলে এইটুকু যদি আমরা বুঝি, আমরা এই প্যাকেটটাতে দেখলাম সে কি করে, তাহলে এর পরের প্যাকেটটাও সার্ভার পাঠাইছে। এখানে দেখেন, এখানে সার্ভার বলতেছে কি, এখানে সার্ভার বলতেছে যে আমার সিকোয়েন্স নাম্বার 1 এবং আমার নেক্সট সিকোয়েন্স নাম্বার হচ্ছে 1381। আমরা এখান থেকে একটু বুঝি, এ পর্যন্ত তো তাদের মধ্যে একটা ইনিশিয়াল কমিউনিকেশন হইলো, এইচটিটিপি গেট রিকোয়েস্ট গেল সার্ভার, এরপর থেকে সার্ভার ডাটা পাঠাবে আর ক্লায়েন্ট সেটা রিসিভ করে অ্যাকনলেজ করবে। তাহলে আমরা এখানে যদি এখানের এই পোর্শনটা বুঝি, সার্ভার আর দেন ক্লায়েন্ট। ঠিক আছে, সার্ভার এন্ড ক্লায়েন্ট। সার্ভার তার সিকোয়েন্স নাম্বার কত সেট করছে? 1। ঠিক আছে, তার নেক্সট সিকোয়েন্স নাম্বার সে কত করছে? 1381। 1381টা সেগমেন্ট সে পাঠাবে এবং তার অ্যাকনলেজমেন্ট নাম্বার 480। কেন? কারণ এর আগেরটাতে, এর আগের এই যে ক্লায়েন্ট যেটা পাঠাইছে, ক্লায়েন্ট তাকে পাঠাইছে 480 পর্যন্ত, এরপরে ক্লায়েন্ট আর তাকে কিছু পাঠায় নাই। এই কারণে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানেও যা, এই প্যাকেটেও যা, এই প্যাকেটেও তাই। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? কারণ ক্লায়েন্ট তাকে লাস্ট যেটা পাঠাইছে 1 থেকে 480 পর্যন্ত, তো সেকেন্ড যে এরপরে সার্ভার যে প্যাকেটটা পাঠাইছে ওইখানেও অ্যাকনলেজমেন্ট নাম্বার কোনটা হবে? ক্লায়েন্ট তাকে লাস্ট যেটা পাঠাইছে তার পরেরটা, তাই না? 479 পর্যন্ত পাঠাইছে, তার পরেরটা। তাইলে তার পরেরটাতেও যেহেতু ক্লায়েন্ট এখনো তাকে কিছু পাঠায় নাই, ঠিক আছে, ওইখানেও অ্যাকনলেজমেন্ট নাম্বারটা সেম থাকবে। এবং এখানে দেখেন আগেরটাতে সার্ভারের সিকোয়েন্স নাম্বার এবং নেক্সট সিকোয়েন্স নাম্বার 1 ছিল, এরপরেরটাতে সিকোয়েন্স নাম্বার 1 থেকে 1381 গেছে। তার মানে সার্ভার হ্যাজ স্টার্টেড সেন্ডিং হিজ সেগমেন্টস। ঠিক আছে, সার্ভার তাকে ডাটা পাঠানো শুরু করছে। তাহলে আমরা এখানে একটু লিখি, সার্ভার সাইডে আমার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কত? 480। ঠিক আছে, এইটার মধ্যে ওকে।
এবার আমরা যদি এইখানে আসি, যেটা ক্লায়েন্ট এখন ডাটা পাইলো, সে কতটুকু ডাটা পাইছে? 1381 পর্যন্ত। তাইলে এবার আপনারা বলেন ক্লায়েন্টের, একটু এখানে যদি দেখি, ক্লায়েন্ট সার্ভারকে পাঠাইছে, তার সিকোয়েন্স নাম্বার ফার্স্টে ছিল 1 থেকে 480 পর্যন্ত, ঠিক আছে। এখন তার সিকোয়েন্স নাম্বার কত থেকে হবে? 481 থেকে হবে, তাই না? সিকোয়েন্স নাম্বারের ঘরে সে কত সেট করবে? 481। এর পরেরটাতে, যে এইটাতে সে কত সেট করবে? 481 সেট করবে। এবং তার কত পর্যন্ত যাবে? তার সেগমেন্ট লেন্থের সাথে তাকে যোগ করতে হবে, ঠিক আছে। সেগমেন্ট লেন্থ 479, ঠিক আছে। বা সেগমেন্ট লেন্থ কমও হইতে পারে, যেমন এখানে আমি একটা সেগমেন্টের লেন্থ রাখছি, লেন্থটাকে আলাদা কলাম করে রাখছি, সে মাত্র 54টা সেগমেন্ট পাঠাইতে চাচ্ছে। তার মানে হচ্ছে সে, মানে আমি প্যাকেটে দেখাচ্ছি, আচ্ছা ওইটা বাদ দিলাম, যে কত সেগমেন্ট লেন্থ তার থাকবে সে দিচ্ছে। তার অ্যাকনলেজমেন্ট নাম্বার তাহলে কত হবে? 1382, তাই না? 1382। এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, এটা হচ্ছে নেক্সট সিকোয়েন্স নাম্বার, দেন এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার। এটার ক্ষেত্রেও সিকোয়েন্স, নেক্সট সিকোয়েন্স, অ্যাকনলেজমেন্ট। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এর পরেরটাতে যদি আমরা যাই, এটাতে যদি আমরা যাই, দেখেন এখানে 480 সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে। সে সেগমেন্ট লেন্থ 0, তার মানে সে নিজের থেকে কোনো সেগমেন্ট পাঠাবে না। তার মানে এই দুইটাকে যোগ করলে 480 হয়, ঠিক আছে। তার থেকে কোনো সেগমেন্ট আর যায় নাই, সে কোনো সেগমেন্ট পাঠায় নাই। এটা পুরাপুরি একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, যে এই যে 1380টা মনে হয় করছিল এর আগে, এই যে 1380টা, সরি, হ্যাঁ নেক্সট ইয়ার, মানে 1380টা যে পাঠাইছে, ঠিক আছে। 1380টাতে যেটা, মানে এটা যে নেক্সট সিকোয়েন্স নাম্বার 1381, এইটা গিয়ে বসছে হইলো এখানে, ঠিক আছে। এই এইটুকু আপনারা বুঝতে পারছেন? এই যে কমিউনিকেশনটা শুরু হইলো, এখন সামনে যাবে, এইভাবেই যেতে থাকবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু সামনে আগাইতে থাকবে, যে টিসিপি সেগমেন্ট লেন্থ প্রতিবার তারা ডিটারমাইন করবে যে হ্যাঁ আমার সেগমেন্ট লেন্থ কত। যেমন এখানে সার্ভার ক্লায়েন্টকে পাঠাচ্ছে, ঠিক আছে। ক্লায়েন্টের যে রিপ্লাইটা দেওয়ার দরকার, ক্লায়েন্টের থেকে সার্ভারের কাছে কোনো ডাটা যাচ্ছে না, এই কারণে সেগমেন্ট লেন্থ সে সেট করছে কত? 0। এই কারণে এটা থেকে যাবে 480। তার মানে এর পরের যেটা, যে সার্ভারের এই যে এই প্যাকেটটাতে, এখানেও অ্যাকনলেজমেন্ট নাম্বার 480 থাকবে, ঠিক আছে। এইটুকু কি বোঝা গেছে? প্লিজ একটু রেসপন্স করেন মানুষজন। জি ভাই, এটা বোঝা গেছে। আচ্ছা, ওকে। তো মানুষজন কম হয় ভালো হয়েছে, আপনারা ভালো করে শিখতে পারবেন, হ্যাঁ শিখা যান। আচ্ছা, তো এইটা গেল। তো আমরা যদি এই স্লাইডের দিকে যাই, এখানে আমাদের এই কথাবার্তা গুলাই আমি মানে বলা হয়েছে, ঠিক আছে। আমি আর এগুলাকে মানে ইয়ে করতেছি না, ঠিক আছে, রিপিট করলাম না, মানে এভাবেই করলাম। এখন আমরা প্যাকেট লসটা কিভাবে ডিটারমাইন করবো, এটা আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখবো, যে প্যাকেট লস হলে কি হবে, ঠিক আছে। আপনারা এই জিনিসটুকু একটু মাথায় রাখেন। অবশ্যই সিকোয়েন্স মিস যাবে, তাই না? কালকে আমি দেখাইছিলাম, যে আমি দেখতেছি যে এইভাবে করে আমি মিলায় মিলায় দেখতেছি, এভাবে আমি মিলায় মিলায় দেখাইছি কালকেও, যে সিকোয়েন্স যদি ঠিক থাকে তার মানে কোনো প্যাকেট লস যায় নাই। কিন্তু আসলে আমাদের কি, আসলে কি, ওয়ারশার্ক নিজেই ইন্ডিকেশন দিবে, তার যে কালার কোডিং আমি কালকে দেখাইছিলাম, বিভিন্ন অ্যালার্টের জন্য সে দেখাবে। যেমন এখানে এই ফাইলটার মধ্যে আমি যদি এখানে যাই, দেখেন সুপ্রিয়াস স্পুরিয়াস ট্রান্সমিশন, ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট, মানে কি এখানে কিছু ড্রপ হয়েছিল, সিকোয়েন্স মিস গেছিল। এগুলো আমরা আজকে বুঝবো, এই জিনিসগুলো কি, এগুলো আমরা আজকে বুঝবো, আজকে আমাদের মেইন জিনিসই এটা, ঠিক আছে। এগুলা তো আমি জাস্ট বুঝাইলাম, যে আসলে আমাদের তো প্রত্যেকটা চেক করার কোনো দরকার নাই। ওয়ারশার্ক আমাকে বলে দিবে যে এই জায়গায় এসে ঝামেলা হয়েছে, যে কালার দেখে আপনি বুঝতে পারবেন, তারপরে আপনি এটার আশেপাশের কয়েকটা প্যাকেটকে জাস্ট অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কি দাঁড়াইছে, ঠিক আছে। এইটা এখানে, ওকে, আচ্ছা, এটা গেল। তো এরপরে আমরা আসি, দেখি আমরা একটু আগাই, যে ডিটারমিনিং প্যাকেট লস কিভাবে হবে, তো প্যাকেটটা তাহলে লস হবে। এখানে ভিজুয়াল সিকোয়েন্স নামের একটা গ্রাফ আছে, স্টিভেন্স গ্রাফ নামে একটা জিনিস আছে, যেটা হলো আপনি চাইলে এখানে ক্লিক করে
প্রোটোকল প্রেফারেন্স, এখানে একটা অপশন আছে স্ট্যাটিস্টিক্স, অ্যানালাইজ স্ট্যাটিস্টিক্স, এই যে টিসিপি স্ট্রিম গ্রাফস, টাইম সিকোয়েন্স স্টিভেন্স গ্রাফ, একটা টিসিপি ট্রেস গ্রাফ, থ্রুপুট গ্রাফ, রাউন্ড ট্রিপ টাইম, উইন্ডো স্কেলিং, কয়েক রকমের গ্রাফ আছে। আচ্ছা ওইটা আমরা এখন আপাতত ওইটাতে যাব না, আর এগুলা এগুলা আরো পরের ব্যাপার স্যাপার, এগুলো পরে। তো এই হলো আমাদের সিকোয়েন্স নাম্বারের ঘটনা, ঠিক আছে, সিকোয়েন্স নাম্বারের ঘটনা। এবং আমি এই যে ল্যাবে এটা আমাদের গতকালকেও আমি দেখাইছিলাম, হয়তো আজকে একটু রিকাপ করাতে ভালো হয়েছে, হ্যাঁ, কারণ এটা আমাদের লাগবে, আজকেও লাগবে। তো আমরা যদি একটু আমাদের লেকচারে যাই, এখানে এরপরে যে লেকচারটা সেটা হচ্ছে ইন্টারপ্রিটিং দ্য টিসিপি রিসিভ উইন্ডো স্লাইডস। আচ্ছা, ইন্টারপ্রিটিং টিসিপি রিসিভ উইন্ডো। আচ্ছা, আমরা আমাদের যে এখানে এই যে এই পর্যন্ত গতকালকে পর্যন্ত আমরা সিকোয়েন্স এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বুঝছি, এবং প্যাকেট লস কিভাবে হয় আমরা জাস্ট বুঝছি, এখনো প্র্যাকটিক্যালি দেখি নাই। তো আমাদের আজকে হইলো টিসিপি রিসিভ উইন্ডো। তো টিসিপি রিসিভ উইন্ডো জিনিসটা কি? এই দেখেন এখানে একটা উইন্ডো আছে, এবং গতকালকে আমরা এটা নিয়ে আলোচনা করছি যে উইন্ডো জিনিসটা অ্যাকচুয়ালি কি। উইন্ডো জিনিসটা হচ্ছে আপনার ক্লায়েন্ট এবং সার্ভার, মনে করেন আপনি এবং আহ, আপনার কি বলে সার্ভার, যেটা একটা মনে করেন গুগলের সার্ভার, এই দুইজনের যে ডিভাইস আছে, মনে করেন আপনি হইলেন একটা কম্পিউটার সেটার, আর একটা হচ্ছে সার্ভার। ডাটা আপনারা একটু ভালো করে বুঝেন, এটা আর একটু ভালো করে বুঝে নেন উইন্ডো সাইজটা নিয়ে। কালকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, আজকে আমি আর একটু গুছাই আসছি নিজেকে। সেটা হচ্ছে কি হয়, এই যে ডাটা মনে করেন একটা ওয়্যার বা কিছু একটা দিয়ে যাচ্ছে, রাইট? আপনার এখানে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা অ্যাপ্লিকেশন লেয়ার, এটা করতেছে কি, আপনার এই ডাটাগুলাকে প্রসেস করতেছে। আমাদের যদি আমরা মানে ওএসআই মডেলের কথা চিন্তা করি, একদম 6টা 7টা লেয়ার, ডট ডট ডট, লাস্টেরটা কি, ফিজিক্যাল লেয়ার, তাই না? লাস্টেরটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, তার উপরেরটা কি, ডাটা লিঙ্ক লেয়ার, তাই না? ডাটা লিঙ্ক, ঠিক আছে, ডাটা লিঙ্ক লেয়ার। এই যে ডাটাটা, এই ডাটাটা ফিজিক্যাল লেয়ার রিসিভ করতেছে, দেন এটাকে উপরে ডাটা লিঙ্ক লেয়ার, দেন নেটওয়ার্ক লেয়ার, দেন ট্রান্সপোর্ট লেয়ার, দেন অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত যাচ্ছে। এই যে প্রসেসিংটা করতেছে ডাটাটাকে, অ্যাপ্লিকেশন যে প্রসেসিংটা করতেছে, এই প্রসেসিংটা করবে, হ্যাঁ, কিন্তু এই ডাটাগুলো আইসা আপনার একটা বাকেটে জমা হবে, মানে বাফার বলা হয় এটাকে, এটাকে বলা হয় বাফার, ঠিক আছে? এই ডাটাগুলো আইসা বাফারে জমা হবে। এখন যদি আপনি মনে করেন আপনার বাফার সাইজ, এই ক্লায়েন্ট বা সার্ভার যদি না জানে আপনার বাফার সাইজ কত, আপনার বাফার সাইজ কত সে যদি না জানে, সে যদি এক গাদা ডাটা আপনাকে পাঠায় দেয়, আপনার এই বাফার তো এটা নিতে পারবে না। সো এই কারণে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ক্লায়েন্ট এবং সার্ভার বোথ নেগোশিয়েট দেয়ার উইন্ডো সাইজ, এটাকে উইন্ডো বলে। তার গেট দিয়ে কতটুকু বা তার জানলা দিয়ে কতটুকু ডাটা ঢুকতে পারবে, এইটা তাদের নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা লাগবে, মাস্ট। না হইলে ডাটা লস হবে। এবং আমরা আজকে দেখব যে উইন্ডো সাইজ কিভাবে আমাদের নেটওয়ার্ক পারফরমেন্সকে ইম্প্যাক্ট করে। আমরা যারা আজকে আমার ওই মানুষগুলা নাই, আমার কিছু মানুষ আছে যারা মানে রেগুলার আসে না, হ্যাঁ, কিন্তু তারা খুব ইম্পর্টেন্ট, তারা দুজনই নেটওয়ার্কে কাজ করে, নেটওয়ার্কে আছে, দুজনই ব্যাংকে আছে, ওনারা ভালো বলতে পারবে। আমরা একটা জালার মধ্যে পড়ি, আমরা খুব বাজে একটা জালার মধ্যে পড়ি। সেটা হচ্ছে কি, ব্রাঞ্চ কন্টিনিউয়াস বলতেছে স্যার নেটওয়ার্ক খালি ঘুরে, ঠিক আছে, খালি ঘুরে। হ্যাঁ, ওরা তো আর বুঝে না, ওরা তো নেটওয়ার্ক সার্ভার বা অ্যাপ্লিকেশন এগুলা কিছু বুঝে না, তারা তারা তো বুঝে হচ্ছে নেটওয়ার্ক, খালি নেটওয়ার্ক, মানে ওই যে ব্রাঞ্চের মধ্যে আইএসপি এসে লাইন দিয়ে গেছে, ওইখানে কিছু ডিভাইস আছে, ওরা মনে করে ওইটাই আসল। কিন্তু ওরা তো আর জানে না যে ওইটার মাধ্যমে যে আমাদের ব্যাংকের হেড অফিসের সাথে তাদের কানেক্টিভিটি কিভাবে হয়েছে না হয়েছে, এখানে যে সার্ভার বসানো আছে, সার্ভারেরও একটা ক্যাপাসিটি আছে, এখানে ডাটাবেজ আছে, ডাটাবেজ একটা ক্যালকুলেশন করতেছে, অ্যাপ্লিকেশন প্রসেসের একটা ব্যাপার আছে, এগুলো কিন্তু তারা জানে না। কি হয়েছে, আমাদের একজন ফোন দেয়া বলে
স্যার আমাদের নেটওয়ার্ক খালি ঘুরে, আমাদের এখানে টাওয়ার দেন, টাওয়ার দিলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, টাওয়ার মানে রেডিও কানেক্টিভিটি দেন। আচ্ছা, আরেকজন ফোন দেয়া বলে স্যার এই রেডিও কানেক্টিভিটি বেশি স্লো স্যার, এই টাওয়ারে স্লো হয় স্যার, ফাইবার কানেক্টিভিটি ভালো, আমার বাসায় আমি ফাইবার চালাই, খুব ভালো স্পিড পাই। মানে এক একজন এক এক ভাবে কথা বলে। এখন ব্রাঞ্চ থেকে ফোন দিতেছে বা বারবার মেসেজ দিতেছে গ্রুপের মধ্যে, এর মধ্যে নেটওয়ার্ক স্লো, নেটওয়ার্ক স্লো, নো নেটওয়ার্ক, নো নেটওয়ার্ক, এরকম বলতে থাকে। কিন্তু আমরা চেক করে দেখি আরে নেটওয়ার্ক তো ভালো। আমার কথা কিছুই শোনা যায় নাই? না, আপনি হচ্ছে ওই যে কল দেওয়ার পর থেকে হাওয়া হয়েছেন, এরপর থেকে আপনি আর নাই। ও আচ্ছা, ব্রাঞ্চে ফোন দিছে। আচ্ছা, হ্যাঁ ওই হ্যাঁ, আমার ব্রাঞ্চ থেকে। কারেন্ট গেছিল, কারেন্ট আসলো, তো দুইটা ওয়াইফাই এর মধ্যে সুইচ করলো। আচ্ছা, তো যেটাই হোক, মানে আজকে আমরা দেখবো সেটা হইতেছে কি, যে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক প্রবলেম, এটা যে শুধু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের যে নেটওয়ার্কের লাইনের প্রবলেম হইতে পারে এটা না। এই যে টিসিপি রিসিভ উইন্ডো যে জিনিসটা, এই উইন্ডোটা কতটা ইম্পর্টেন্ট আমাদের নেটওয়ার্ক পারফরমেন্সের জন্য আমরা সেটা দেখবো। তো আপনারা বাফার জিনিসটা কি সেটা বুঝছেন, তাই না? মানে বাফার মানে উইন্ডো, উইন্ডো জিনিসটা কি, মানে কতটুকু ডাটা আমি রিসিভ করতে পারবো, রিসিভ করে আমি অ্যাপ্লিকেশনের জন্য আমি রাখতে পারবো। এখন আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং পাওয়ার যদি ভালো থাকে, এই কারণেই আমাদের ভালো প্রসেসরের কম্পিউটার দরকার, আমাদের ভালো র্যামের কম্পিউটার দরকার, এইসব কারণেই দরকার। যত আপনি ভালো প্রসেসিং পাওয়ার নিবেন, যত আপডেটেড মানে জিনিসপত্র নিবেন, তত সেই প্রসেসিং পাওয়ারটা ভালো হবে। এবং আপনি আইএসপির মনে করেন লাইন নিছেন, মানে সেই লাইন নিছেন, একটা মনে করেন 10 Mbps লাইন নিছেন, কিন্তু আপনার ল্যাপটপ, আপনার ডিভাইস যদি মানে দুর্বল হয়, তাহলে আপনি পুরো পুরো ব্যান্ডউইথটা ইউটিলাইজ করতে পারবেন না। এটা আমরা আজকে দেখবো, আজকে এটার ক্যালকুলেশন গুলোও দেখবো। এগুলো আপনারা বিভিন্ন আইএসপি তে যদি এক্সাম দিতে যান, ঠিক আছে, এক্সাম দিতে যান আপনারা, এগুলা এইসব নলেজ আপনাদের অনেক কাজে দিবে। হুট করে কোশ্চেন করে বসবে, আপনারা অনেক কাজে দিবে। তো যেটাই হোক এখন, আচ্ছা আমরা একটু আগাই। তো টিসিপি রিসিভ উইন্ডো কি এটা আমরা বুঝলাম, হ্যাঁ, টিসিপি রিসিভ উইন্ডো কি আমরা বুঝলাম। আমরা আমাদের টিসিপি রিসিভ উইন্ডো স্লাইডটা ওপেন করি। এখানে আমরা দেখি যে টিসিপি রিসিভ উইন্ডো জিনিসটা আসলে কি। এই যে বাফার বাকেট, হ্যাঁ, আপনি যে ডাটাগুলো পাঠাচ্ছেন, ঠিক আছে, ডাটাগুলো পাঠাচ্ছেন, এখানে দেখেন এটার মধ্যে আগে দেখে নেই, তারপর আমরা প্যাকেট ট্রেসারে যাব। এখানে যখন ক্লায়েন্ট, আচ্ছা এখানে একটা জিনিস গতকালকে এখান থেকেই দেখাই, দেখেন এখানে উইন্ডো কত, 87, 60। আচ্ছা এখানে দেখি আমরা একটু, উইন্ডো ইজ এ 16 বিট উইন্ডো ফিল্ড, মানে টিসিপি হেডারে যে উইন্ডোটা থাকে এটা একটা 16 বিট নাম্বার। 16 বিট নাম্বার হইলে আপনার এই নাম্বারটা কত দূর পর্যন্ত আপনি যাইতে পারবে? 65535 এ পর্যন্ত যাইতে পারবেন, তাই না? 2 টু দি পাওয়ার 16 কত হয়? আপনি 16 বিটের একটা নাম্বার, তাই না? 16 বিটের একটা নাম্বার, আপনি যদি ক্যালকুলেটর, এটা কি ইয়ে হয়, সাইন্টিফিক হয়, সাইন্টিফিক, ওকে, আপনি টু দি পাওয়ার কই রে, 2 টু দি পাওয়ার 16 মানে 65536। তো আপনার নাম্বার তো 0 থেকে স্টার্ট হয়, তো আপনি 0 থেকে 65535 পর্যন্ত বিট মানে মানে যাইতে পারবে নাম্বার, তাই না? সো এখানে উইন্ডো সাইজে আপনি দেখবেন যে এই যে এখানে আমার স্লাইডটার মধ্যে এটাই বোঝানো হয়েছে যে সর্বোচ্চ 65535 পর্যন্ত নাম্বার সে শেয়ার করলো। কিন্তু এটা দিয়ে কি অ্যাকচুয়ালি বোঝা যায় যে এইটা এই ক্লায়েন্টের অ্যাকচুয়াল উইন্ডো সাইজ? এখানে একটা গল্প আছে, গল্পটা হচ্ছে 1980 সালের দিকে যখন টিসিপি আবিষ্কার করা হয়, টিসিপি তখন বিজ্ঞানীরা বুঝতে মানে ধারণাও করতে পারে নাই যে আমাদের আইটি সেক্টর এত আপগ্রেডেড হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন এত আপগ্রেডেড হয়ে যাবে যে উইন্ডো সাইজ এর বেশি দরকার আছে, এর বেশি দরকার আছে। এখন এত বেশি আপডেটেড হয়ে গেছে যে উইন্ডো সাইজ এর থেকে অনেক বেশি হয়ে গেছে। তো এই কারণে
পরবর্তীতে একটা আপগ্রেডেশন আনা হয়। সেই আপগ্রেডেশনের মধ্যে স্কেলিং ফ্যাক্টর নামে একটা জিনিস অ্যাড করা হয়। স্কেলিং ফ্যাক্টর নামে একটা জিনিস, এই যে উইন্ডো সাইজ স্কেলিং ফ্যাক্টর, এটা -2। আচ্ছা দাঁড়ান, কালকে অনেকগুলা প্যাকেটে আমরা এটা দেখাইছি, এটাতে ম্যাক্সিমাম উইন্ডো সাইজ, উইন্ডো, ওকে। এই যে দেখেন এখানে অপশনের মধ্যে এরা শেয়ার করে এটা, এই স্কেলিং ফ্যাক্টর জিনিসটা সবসময় টিসিপি অপশনের মধ্যে থাকে। ঠিক আছে, যখন সিনাক এক এগুলা যখন তারা মানে ইয়া করে, এর মধ্যেই স্কেলিং ফ্যাক্টরটা থাকে। এখানে দেখেন, এখানে উইন্ডো সাইজ 8760 এবং ক্যালকুলেটেড উইন্ডো সাইজও 8760। তার মানে যদি আপনার উইন্ডো সাইজের ভ্যালু আপনি 65535 এর নিচে দেখেন, ঠিক আছে, 65535 এর নিচে থাকে, তাহলে উইন্ডো সাইজ এবং ক্যালকুলেটেড উইন্ডো সাইজ দুইটাই সেম হয়, দুইটাই সেম, কারণ এটার এক্সিড করে নাই। যখনই আপনার উইন্ডো সাইজ এর বেশি আছে কিন্তু আপনি সর্বোচ্চ এর বেশি যাইতে পারতেছেন না, তখন তারা একটা স্কেলিং ফ্যাক্টর অ্যাড করে। স্কেলিং ফ্যাক্টর অ্যাড করে, এটাকে যদি আমি একটু আপনাদেরকে ভালোভাবে আরেকটা ফাইলে দেখাই আপনাদেরকে এটা। এখানে সিপি ক্যাপচার, টিসিপি হ্যান্ডশেক অপশন, সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বার, ইন্টারপ্রেট। আচ্ছা, যে ল্যাবটা আমাদের এই স্লাইডের সাথে যে ল্যাবটা আছে, ওই ল্যাবটাই ওপেন করলাম। ওই ল্যাবের মধ্যে যদি আমরা দেখি যে এখানে দেখেন 184.10.1 এটা হলো ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। তো সিনাক হয়েছে। এখানে সিন প্যাকেটের মধ্যে যদি আমি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলে যাই এবং এখানে যদি আমি অপশনসটাকে ওপেন করি, এ দেখেন একটা জিনিস আছে উইন্ডো স্কেল 6, উইন্ডো স্কেল 6, এবং এখানে সে উইন্ডো সাইজ কত সেট করছে, 65535। এইটার মানে হচ্ছে এই যে ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট তার উইন্ডো সাইজ 65535 ইন্টু স্কেলিং ফ্যাক্টর কত, 6 ইন্টু 6 ইকুয়ালস টু যা আসে, এটা হচ্ছে ক্যালকুলেটেড উইন্ডো সাইজ, এখানে দেওয়া আছে 65535, কিন্তু অ্যাকচুয়ালি তার যে উইন্ডো সাইজ হচ্ছে 65535 ইন্টু 6। এটা কেন? যেহেতু তার উইন্ডো এত বেশি কিন্তু টিসিপি হেডার ইনফরমেশন ইজ অনলি 16 বিট, সো এই কারণে সে এইখানে 65535 এর বেশি নাম্বার সেট করতে পারবে না। এই কারণে তারা অ্যাডিশনাল আরেকটা ইনফরমেশন শেয়ার করতেছে, যেটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর 6 মানে 2 টু দি পাওয়ার 6 মানে 64। তার মানে 65535 ইন্টু 64, এত বড় তার উইন্ডো সাইজ। তাহলে আমরা বুঝতে পারছি যে উইন্ডো জিনিসটা কি এবং স্কেলিং ফ্যাক্টর, উইন্ডো স্কেল জিনিসটা কি, বোঝা গেছে? মনিরুজ্জামান ভাই, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে, বাট আরেকবার একটু জাস্ট ইয়া করলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, যেটা কিভাবে হচ্ছে করলে? যে যখন 1980 সালের দিকে টিসিপি হেডার আবিষ্কার করা হইলো, তখন ওইখানে যে উইন্ডো সাইজ যে অপশন মানে ঘরটা রাখা হয়েছিল, উইন্ডো সাইজ এটা মাত্র 16 বিট রাখা হয়েছিল তার মধ্যে। এইভাবে করে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছিল, কিন্তু তখন তারা বুঝতে পারে নাই 16 বিট মানে কি। 16 বিট মানে 2 টু দি পাওয়ার 16, তার মানে উইন্ডো সাইজ হবে 65535 বাইটস। ঠিক আছে, এত হবে তার, এত বাইট হবে। তখন তারা বুঝতে পারে নাই যে উইন্ডো সাইজ আমাদের ডিভাইস গুলো এত আপগ্রেডেড হয়ে যাবে যে উইন্ডো সাইজ এত বাইটের বেশি এক্সিড করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাদের যে ডিভাইস, মডার্ন ডিভাইস গুলো আসছে, যে সার্ভার গুলো আসছে, এগুলাতে উইন্ডো সাইজ 65535 বাইটের বেশি বেশি বেশিও মানে আসতেছে। আমরা কি একসময় বুঝছিলাম যে 10 জিবি, 15 জিবি, সরি টিবি,
পেন ড্রাইভই থাকবে, জাস্ট পেন ড্রাইভ, তাই না? স্টোরেজ এত পরিমাণ বেড়ে গেছে। তো এই কারণে পরবর্তীতে টিসিপির মধ্যে একটা আপগ্রেডেশন আনা হইলো যে হ্যাঁ, এখন যদি কোনো ক্লায়েন্ট বা সার্ভারের উইন্ডো সাইজ এটার বেশি হয়, তাহলে তারা একটা স্কেলিং উইন্ডো স্কেল ফ্যাক্টর, একটা উইন্ডো স্কেল শেয়ার করবে, যে যদি মনে যেটার মাধ্যমে যেটাকে এটার সাথে গুণ করলে বোঝা যাবে, গুণ করলে যেটা আসে সেটাই হবে তার অ্যাকচুয়াল উইন্ডো সাইজ। তার মানে ওই অ্যাকচুয়াল উইন্ডো সাইজটা, মনে করেন অ্যাকচুয়াল উইন্ডো সাইজটাকে এটা দিয়ে ভাগ করলে যেটা আসে ওটাই হলো এটা। ঠিক আছে? আমি কি জিনিসটা বুঝাইতে পারলাম? বুঝতে পারছি। ওকে। এখানে স্কেল ফ্যাক্টর 6 মানে 2 টু দি পাওয়ার 6 মানে 64 দিয়ে যদি আপনি এই ভ্যালুটাকে গুণ করেন, তাহলে যেটা আসবে ওইটাই হইতেছে আপনার অ্যাকচুয়াল উইন্ডো সাইজ। ঠিক আছে? এখন আমি বললাম একটু আগে যে উইন্ডো সাইজ মানে উইন্ডো সাইজ মনে করেন এটা বাকেট, ঠিক আছে, সে ধরে নিলাম এটা 65535 ওকে। ডাটা আসছে এর কাছে, এখানে 65535 পুরাটাই ভরে গেছে, বাট উইদিন মিলি সেকেন্ড অ্যাপ্লিকেশন এটাকে প্রসেস করে ফেলছে। তাহলে এর পরের বার পরে যখন সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, ওইখানে কিন্তু সে এটা পুরাটাকেই অ্যাকনলেজমেন্টে পাঠাইতে পারে। অ্যাকনলেজমেন্ট যে প্যাকেটটা পাঠাবে ওইখানে উইন্ডো সাইজ যেটা সেট করবে, উইন্ডো সাইজ যেটা সেট করবে এটা সেট করতে পারবে। ঠিক আছে? কেসগুলো একটু বোঝেন। ডাটা আসছে, পুরা তার বাফার ভর্তি ডাটা আসছে, মনে করেন সে পুরাটাকে, তার প্রসেসিং পাওয়ার এত ভালো যে পুরাটাকেই সে প্রসেস করে ফেলছে। তাহলে সে যদি পুরাটাকে প্রসেস করে ফেলে, তার বাফার খালি হয়ে গেছে, তাহলে এখন তো সার্ভারকে অ্যাডভার্টাইজ করতে হবে যে আমার উইন্ডো সাইজ এত আছে। ঠিক আছে? উইন্ডো সাইজ আমার এত আছে, সে পুরাটাকেই উইন্ডো সাইজে সেট করে দিতে পারে। আরেকটা আরো কেস হইতে পারে, সে ফর এক্সাম্পল তার কাছে ডাটা আসছে, তার কাছে ডাটা আসছে, তার মনে করেন এতখানি ডাটা আসছে। ঠিক আছে? এতখানি ডাটা মানে মনে করেন তার মধ্যে ডাটা আসছে কিন্তু পুরাটা প্রসেস করা হয় নাই, তার এতটুকু বাফার এখনো ফিল আপ হয়ে আছে। তাহলে সে উইন্ডো সাইজে কত ইয়া করবে, তার পুরা 65535 থেকে এত বাদ দিলে যা আসে সেটাকে উইন্ডো সাইজ হিসাবে ডিক্লেয়ার করবে। ঠিক আছে? এইটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা একটু আগে স্লাইডটাতে যাই, স্লাইডটাতে কি বলছে একটু দেখে আসি তারপরে। তো এইভাবে সে সিনের মধ্যে ক্লায়েন্ট, সিন একের মধ্যে সার্ভার তার উইন্ডো সাইজ শেয়ার করছে, অ্যাকনলেজমেন্টেও ক্লায়েন্ট তার উইন্ডো সাইজ শেয়ার করছে, সে রিকোয়েস্ট পাঠাচ্ছে তখনও উইন্ডো সাইজ শেয়ার করবে, এভাবে সে শেয়ার করবে, উইন্ডো সাইজটাকে সে শেয়ার করবে। এখন এটাই বুঝাইলাম যে উইন্ডো সাইজ ভ্যালু, ক্যালকুলেটেড উইন্ডো সাইজ এবং উইন্ডো সাইজ স্কেলিং ফ্যাক্টর এর মানে কি। উইন্ডো সাইজ ভ্যালু কি, যেটা আমি সেট করতে পারতেছি এটাকে যদি আমি স্কেলিং ফ্যাক্টরের সাথে গুণ করি তাহলে অ্যাকচুয়াল ক্যালকুলেটেড উইন্ডো সাইজটা পাওয়া যায়। when the client can keep up, কিভাবে কিপ আপ করতে পারে, মনে করেন ক্লায়েন্ট তার উইন্ডো সাইজ দিছে 65535, সার্ভার যে সেগমেন্ট সাইজ, এই যে সেগমেন্ট লেন্থ, এখানে যে সেগমেন্ট লেন্থ শেয়ার করতেছে, এটাতেই যদি যাই, এই যে দেখেন ক্যালকুলেটেড উইন্ডো সাইজ আছে এত, স্কেলিং ফ্যাক্টরের সাথে গুণ করলে আসবে এটা। ঠিক আছে? আমরা দেখছি যে টিসিপি সেগমেন্ট লেন্থ এই যে 467, 467 মানে এক একটা সেগমেন্টের লেন্থ হবে এত, মানে তার এক এক সময় এক একটা শেয়ার করে। তো আমি মনে করি যে সার্ভার 1460 বাইট ডাটা পাঠাইলো, তার উইন্ডো সাইজ কত, 65,535। ঠিক আছে? সে 1460 বাইট করে দুইবার পাঠাইছে, তার মানে কি 2800 2920, তার মানে অনেক কম পাঠাইছে। সে যদি পুরাপুরি প্রসেস করে ফেলতে পারে, তার মানে বাকেট পুরো খালি হয়ে গেছে, সে এরপরে অ্যাকনলেজমেন্টে আবার উইন্ডো সাইজ সেটাকেই সেট করে দিবে। ঠিক আছে? কিন্তু
যদি প্রসেসিং পাওয়ার কম হয় তাহলে কি দেখেন এত থেকে যতটুকু বাকি মানে যতটুকু খালি আছে অতটুকুকে সে অ্যাডভার্টাইজ করবে। ঠিক আছে, এই কথাটুকু আমি আগে বললাম। হোয়াট ডাজ জিরো উইন্ডো মিন? জিরো উইন্ডো মানে কি? জিরো উইন্ডো মানে হচ্ছে উইন্ডো জিরো, আমার বাফারে আর কোনো জায়গা ফাঁকা নাই, প্রসেস করে আমি কুলাইতে পারি নাই। সে ফর এক্সাম্পল দুইটা ডাটা পাঠাইছে 1460 বাইট করে, দুইটা ডাটা পাঠাইছে, তার মানে আমাকে এখানে পাঠাইছে কত? 2920 বাইট পাঠাইছে। সে অ্যাকনলেজমেন্ট করছে এবং তার উইন্ডো সাইজ বলে দিছে 2920 বাইট উইন্ডো আমার কাছে আছে উইন্ডোজ। হ্যাঁ ঠিক আছে, এই দুইটাকে রিসিভ করছে, রিসিভ করে প্রসেস হয়েছে, প্রসেস হওয়ার পরে তার উইন্ডো সাইজ খালি আছে এত। এরপরে সার্ভার আবার পাঠাইছে 1460 করে দুইটা, তার মানে আবার 2920 বাইট পাঠাইছে, কিন্তু এবার সে প্রসেস করতে পারে নাই, তার মানে তার বাফার খালি নাই, সে উইন্ডো জিরো সেন্ড করছে। সো তার মানে উইন্ডো জিরো মানে হচ্ছে আপনি যদি প্যাকেটে দেখেন যে উইন্ডো জিরো আছে, তার মানে সার্ভার বা ক্লায়েন্ট সাইডে বাফারে প্রবলেম, আপনার নেটওয়ার্কে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এরপরে আমরা একটু দেখি কি কি জিনিস সের কারণে টিসিপি উইন্ডো জিরো হইতে পারে। কোনো প্রসেস যদি স্টাক হয়ে যায় ডাটাবেজের কারণে, প্রসেস যদি স্টাক হয়ে যায় তাহলে টিসিপি উইন্ডো জিরো হইতে পারে, কারণ বাফার খালি নাই, বাফার থেকে ডাটা নিয়ে সে প্রসেস করতে পারতেছে না। ইউজারের যদি অনেক ট্যাব ওপেন থাকে, আমাদের কিছু মানুষের অভ্যাস আছে আমরা ট্যাব একবার ওপেন করি বাট ওটা এখনো ক্লোজ করি না, সে কিন্তু সেশনটা ধরে রাখতেছে, এটার কারণে কিন্তু উইন্ডো সাইজ আস্তে আস্তে কমে যাচ্ছে। অ্যাপ্লিকেশন ইস্যু হইতে পারে, ফাস্টার ইনগ্রেস দেন অ্যাপ্লিকেশন ক্যান হ্যান্ডেল। আচ্ছা এইটা একটু বুঝাই আপনাদেরকে, ফাস্টার ইনগ্রেস দেন অ্যাপ্লিকেশন ক্যান হ্যান্ডেল। এটা অনেকটা এরকম যে আপনি ইউজ করতেছেন, আপনার যে ডিভাইস ইউজ করতেছেন সেগুলো অনেক ওল্ড, বাট আপনি ডাটার লাইন নিয়ে রাখছেন মানে হিউজ, আপনার লিঙ্কের, আপনি যে কমিউনিকেশন লিঙ্ক, সেই লিঙ্কটা নিয়ে রাখছেন হিউজ। সো আপনাকে ডাটা আগেই পাঠিয়ে দিচ্ছে কিন্তু আপনি প্রসেস করতে পারতেছেন না। ঠিক আছে, ব্যাপারটা এরকম। এখন আমরা দেখি যে হাউ ক্যান দ্য টিসিপি রিসিভ উইন্ডো ইম্প্যাক্ট পারফরমেন্স। আমার টিসিপি রিসিভ উইন্ডোর কারণে কিভাবে পারফরমেন্সের ইম্প্যাক্ট হইতে পারে। সে ফর এক্সাম্পল, আচ্ছা আমি এটা আরেকটা জিনিস দিয়ে আপনাদেরকে বোঝাবো। মিনিট, এই ছবিটা একটু দেখি আমরা। আমরা দেখি যে সেন্ডার যখন ডাটা পাঠায় রিসিভারের কাছে, রিসিভারের বাফার সাইজটাকে সে উইন্ডো সাইজে অ্যাকনলেজমেন্ট যে প্যাকেটটা পাঠায় সেটার মধ্যে দিয়ে দেয়। যদি রিসিভ উইন্ডো লার্জ হয় সেন্ডার ক্যান সেন্ড মোর ডাটা বিফোর ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট। এই কথাটার মানে কি? এই কথাটার মানে দাঁড়ায়, এই কথাটার মানে দাঁড়ায় মনে করেন ক্লায়েন্ট এটা, আর এটা হচ্ছে সার্ভার। ঠিক আছে, ক্লায়েন্টের উইন্ডো সাইজ 65535, 65535, এটা হলো এত বাইট হলো তার উইন্ডো সাইজ। সার্ভার এক একটা সেগমেন্টে ডাটা পাঠাইতে পারে 1460 বাইট মনে করেন। এখন সে 1460 বাইট পাঠাইছে, তার উইন্ডো সাইজ এত, সার্ভার জানে তার উইন্ডো সাইজ এত, সে 1460 বাইট পাঠাইছে। এই 1460 বাইটের জন্য কি সে অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে? না। এখানে ব্যাপারটা অনেকটা এরকম, আপনার মনে করেন দুই পাশে দুইটা বালতি আছে, দুই পাশে দুইটা বালতি আছে, আপনি জানেন বালতি পানির পাইপ, এই যেটা পাইপ, এটা আপনি এক পাশ থেকে পানি ঢালতেছেন, আরেক পাশ দিয়ে আসতেছে, ভরতেছে, আপনি এদিক থেকে কিন্তু দিতেছেন, এদিক থেকে আসতেছে। আপনার বন্ধু এখানে দাঁড়ায় আছে, অবজার্ভ করতেছে বালতিটা কখন ভরে যায়। যখন বালতি মনে করেন এতখানি ভরে গেছে, আপনার বন্ধু বলল কলটা অফ করে দাও, এখানে যে কলটা আছে কলটা অফ করে দাও, আপনি কলটা অফ করে দিলেন।
এইটার ভিতরে কিন্তু পানি রইছে, এই পানিগুলোও কিন্তু এখানে আসতেছে। তো আপনার ফ্রেন্ডকে কিন্তু একটু সময় থাকতেই বলতে হবে যে কলটা অফ করো, কারণ সে যদি একদম টাইটাই হয়ে গেছে তখন যদি বলে কল অফ করো, এই আপনি কল অফ করে দিছেন বাট এটার ভিতরে যে পানিগুলো আছে সেগুলো কিন্তু আসবে, সেটা কিন্তু এই বাকেটটাকে ভরে ফেলবে। সো ঠিক একইভাবে ট্রান্সমিশন লাইনের মধ্যে সার্ভার কি করবে, যেহেতু উইন্ডো সাইজ আছে, সে 1460 বাইট পাঠাইছে, এটার থেকে অ্যাকনলেজমেন্ট আসার আগেই সে আরো ডাটা সে সেন্ড করে দিতে পারবে, সেন্ড করে দিতে পারবে। ঠিক আছে, এই যে সেন্ড বেশি, এই যে উইন্ডো সাইজটা বড় আছে, ঠিক আছে, এই কারণে যে সে ডাটাটা সেন্ড করে দিচ্ছে, ট্রান্সমিশন লাইনের মধ্যে কিন্তু সেই ডাটাটা থাকতেছে, যেহেতু আপনার ট্রান্সমিশন লাইন সেটাকে অ্যাফোর্ড করতে পারে, এই কারণে এইভাবে করে ডাটাটা পাস করতে পারবে। সো যদি জিনিসটা এরকম হয়, তার মানে হইতেছে কি, সেন্ডার ক্যান সেন্ড মোর ডাটা বিফোর ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট পাওয়ার আগেই সে মানে আপনার বেশি ডাটা পাঠাতে পারবে। আর যদি স্মল রিসিভ উইন্ডো হয় তাহলে সে অ্যাকনলেজমেন্ট পাওয়ার আগে বেশি ডাটা পাঠাইতে পারবে না, তার সেন্টারকে অবশ্যই স্টপ হইতে হবে। ঠিক আছে, অবশ্যই স্টপ হইতে হবে। সে ফর এক্সাম্পল যদি 655535 না হয়ে মাত্র মনে করেন 8000 আছে উইন্ডো, তাহলে সেন্ডার কিন্তু 1460 করে করে মনে করেন পাঠাইতেছে, সে 1460 করে করে মনে করেন 4টা 5টা প্যাকেট পাঠানোর পরে কিন্তু তাকে স্টপ করতে হবে অ্যাকনলেজমেন্টের জন্য। ওই অ্যাকনলেজমেন্টে কি থাকবে, তার উইন্ডো সাইজটা থাকবে, যে হ্যাঁ আমার উইন্ডো সাইজ এখন এত আছে তুমি পাঠাও, তার আগ পর্যন্ত কিন্তু তাকে ওয়েট করতে হবে। এখন এখানে রিসিভ উইন্ডোর সাথে আমাদের থ্রুপুট জিনিসটা কি কেউ জানেন? থ্রুপুট জিনিসটা কেউ জানেন? থ্রুপুট কি? টেক্সচুয়াল ডাটা রেট, যেটা হচ্ছে ইয়া করতে রিসিভ করতে পারছে। থ্রুপুট হ্যাঁ, টেক্সচুয়াল ডাটা রেট। the amount of work, data or materials that a system process or machine can successfully process। মানে আপনার লিঙ্কের ব্যান্ডউইথ অনেক, কিন্তু আপনার আমার পারফরমেন্স আমি কেমন পাবো সেটা ডিপেন্ড করে থ্রুপুটের উপরে, এবং থ্রুপুট শুধু ব্যান্ডউইথের উপরেই ডিপেন্ড করে না, থ্রুপুট শুধু ব্যান্ডউইথের উপরেই ডিপেন্ড করে না, এটাই আমরা এখন এখানে দেখব। এখানে দেখেন থ্রুপুট এর সাথে রিসিভ উইন্ডো এবং আরটিটি রাউন্ড ট্রিপ টাইম এর একটা সম্পর্ক আছে। রাউন্ড ট্রিপ টাইম জিনিসটা কি ছিল, আমরা যদি প্যাকেট ট্রেসারে যাই, রাউন্ড ট্রিপ টাইম হচ্ছে একটা প্যাকেট গেছে তার বদলে একটা অ্যাকনলেজমেন্ট আসছে, এইটাকে বলে রাউন্ড ট্রিপ টাইম। ঠিক আছে, এটা একটা বেস টাইম। এটা কিভাবে ক্যালকুলেট করে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে, এটা একটা বেস টাইম। সিন এক এই 3টা প্যাকেট যাওয়া আসাতে তার টোটাল যে টাইমটা লাগছে, ঠিক আছে, এটাকে সে রাউন্ড ট্রিপ টাইম হিসাবে সেট করে। এটা প্যাকেটের মধ্যে থাকে। যেমন আপনি যদি এখানে সিন প্যাকেটটাকে ইয়া করেন, কালকে আমি দেখাইছি, এখানে সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্টে যান, এখানে দেখেন আইআরটিটি, ইনিশিয়াল রাউন্ড ট্রিপ টাইম নামে একটা জিনিস আছে, এটাই হচ্ছে আরটিটি। এবং এটা দ্য আরটিটি টু অ্যাকনলেজ দ্য সেগমেন্ট ওয়াজ, আরটিটি টু অ্যাকনলেজ দ্য সেগমেন্ট, এটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে এটা আসছে এটা গেছে 1.19 মিলি সেকেন্ড, আর পুরা সিন এক হইছে 1.232 মিলি সেকেন্ড। আমি যদি এইটাকে একটা রাইট মাউস বাটন ক্লিক করি, সেট আনসেট টাইম রেফারেন্স, আমি এখানে একটা রেফারেন্স টাইম দিলাম, সে করবে কি এখান থেকে এটাকে রেফারেন্স ধরে প্রত্যেকটার সাথে তার ডিফারেন্স দেখাবে। ঠিক আছে, প্রত্যেকটার সাথে তার ডিফারেন্স দেখাবে। দেখেন এইখানে আমি যদি এটাতে ক্লিক করি, এই প্যাকেট থেকে এই প্যাকেটের টাইম কত, 0.001190, মানে এটাকে যদি আপনি 1000 দিয়ে গুণ করেন তাহলে 1.19 মিলি সেকেন্ড। এর পরেরটা যেটা দেখেন, এই যে
সিন্যাক 1, এটা কত 1232, এটাকে 1000 দিয়ে গুণ করলে কত হবে 1.23 মিলিসেকেন্ড। সো রাউন্ড ট্রিপ টাইম ইজ, এই যে 1 নাম্বার আর 3 নাম্বার প্যাকেটের মানে গিয়ে আসছে টোটাল যে টাইমটা লাগছে এটাকে রাউন্ড ট্রিপ, ইনিশিয়াল রাউন্ড ট্রিপ টাইম টাইম বলা হয়, আইআরটিটি বলা হয়। আর রাউন্ড ট্রিপ আরটিটি হচ্ছে একটা রিকোয়েস্ট একটা রেসপন্স, মানে সিন গেছে সিন 1 আসছে এইটুকুর মধ্যে যে টাইমটা, ঠিক আছে, এটাকে বলতেছে আরটিটি। সো আমি এইভাবে রেফারেন্স সেট করে দেখতে পারি যে আমার টাইমিং কত হচ্ছে, অথবা এই এই কলামটাকে আমি একটু রিমুভ করি। এখানে আপনাদের নর্মালি এরকম থাকে, এরকম থাকে। আপনি যদি চান আপনি একটা কলাম অ্যাড করবেন যেটাতে এইটার সাথে এটার ডিফারেন্স, এটার সাথে এটার ডিফারেন্স, এটার সাথে এটার ডিফারেন্স, এটা দেখাবে, এটাকে বলে টাইম ডেল্টা। টাইম ডেল্টা, তাহলে আপনি টাইম স্ট্যাম্পে যাইতে পারেন, টাইম স্ট্যাম্পে যাবেন, একটা প্যাকেট সিলেক্ট করবেন, নিচে টাইম স্ট্যাম্পে যাবেন, টাইম সিমস প্রিভিয়াস ফ্রেম ইন দিস টিসিপি স্ট্রিম, টাইম সিমস ফার্স্ট ফ্রেম ইন দা টিসিপি স্ট্রিম। দেখেন এখানে দুইটা জিনিস আছে। ফার্স্ট যেটা আছে ওইটার সাথে, যেমন আপনি যদি এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে এই যে টাইম স্ট্যাম্পে যান, এখানে দুইটা জিনিস দেখেন, আমি এটাকে ক্লিক করলাম বা এটাকে ক্লিক করলাম 4 নাম্বার প্যাকেটাতে, এখানে দেখেন কি বলছে, ফার্স্ট টাইম সিমস ফার্স্ট ফ্রেম ইন দিস টিসিপি স্ট্রিম, মানে এই স্ট্রিমটা ফার্স্ট যে স্ট্রিম এটার কতক্ষণ পরে এটা হয়েছে 1.36 মিলিসেকেন্ড। আর নিচেরটা হচ্ছে টাইম সিন্স প্রিভিয়াস ফ্রেম ইন দিস টিসিপি স্ট্রিম, মানে প্রিভিয়াস মানে আগেরটার কতক্ষণ পরে এটা আসছে, মাত্র 128 মাইক্রোসেকেন্ড। সো আপনি চাইলে যে কোনো একটাকে ফিল্টার মানে কলাম হিসাবে সেট করতে পারেন। তো আমরা এখানে সেট করলাম যে আগেরটার সাথে ডিফারেন্স কতটুকু এটা জানা দরকার। এটাতে আপনি রাইট মাউস বাটন ক্লিক করবেন, অ্যাপ্লাই অ্যাজ কলাম ক্লিক করবেন, ক্লিক করলে এখানে এত বড় একটা নাম, টাইম সিন্স প্রিভিয়াস ফ্রেম ইন দিস টিসিপি স্ট্রিম, এরকম, এটাকে টাইম ডেল্টা বলা হয়। সো আপনি এটার উপরে যদি রাইট মাউস বাটন ক্লিক করেন, দেন এডিট কলাম, এডিট কলামে যাওয়ার পর আপনি এখানে কলামের নামটাকে চেঞ্জ করে ছোট করে দিতে পারবেন, সেটা হলো টাইম ডেল্টা। এইভাবে করে আপনি একটা, তারপরে দেন ওকে, ওকে দেওয়ার পরে দেখেন এখানে টাইম ডেল্টা, এরপরে আপনি এখানে রাইট ক্লিক করেন, এই ভ্যালুটা দেখেন, এই ভ্যালুটা রাইট সাইডে সরে আছে, আপনি চাইলে এটাকে সেন্টারে নিতে পারেন, এটাকে চাইলে লেফটে নিতে পারেন আপনার সুবিধা মতো, ঠিক আছে। এভাবে আপনি তারপরে এটাকে যদি ড্র্যাগ করে টাইমের পাশে নিয়ে আসেন, দেখেন টাইমের পর পর এটা থাকলে আমাদের জন্য একটু সুবিধা হয় বুঝতে, যে এই ফ্রেমটা থেকে এই স্ট্রিমটা থেকে এই স্ট্রিমটার টাইম ডিফারেন্স কতটুকু, এই স্ট্রিমটা থেকে এই স্ট্রিমের টাইম ডিফারেন্স কতটুকু, এই স্ট্রিম থেকে এই স্ট্রিমের টাইম ডিফারেন্স কতটুকু, এটা বোঝা, এটা আমাদের লাগবে সামনে রিচ ট্রান্সমিশন বোঝার জন্য, আমাদের এটা লাগবে। তো এটা গেল। তো আমরা কি বুঝতেছিলাম জানো, যে কিভাবে পারফরমেন্স ইম্প্যাক্ট করে। সো আমাদের একটা ছবি ছিল, আমরা এই ছবিটার দিকেই যাই। সো থ্রুপুট ইজ ইকুয়ালস টু রিসিভ উইন্ডো ডিভাইডেড বাই আরটিটি। আমি এটা একটু বড় করি, ম্যাথ আছে দুইটা, ম্যাথ দুইটা একটু দেখাই। যদি স্মল রিসিভ উইন্ডো হয়, সে ফর এক্সাম্পল রিসিভ উইন্ডো মাত্র 64 কিলোবাইট এবং আরটিটি রাউন্ড ট্রিপ টাইম ইজ 100 মিলিসেকেন্ড বা 0.1 সেকেন্ড, আপনি তাহলে থ্রুপুট পাচ্ছেন কত, এটা গুণ করেন, এই সূত্রের মধ্যে ফালান, 5.2 এমবিপিএস পাচ্ছেন। বাইটকে বিটে নেন, দেন এমবিপিএস এ নেন, তার মানে কি আপনার থ্রুপুট মাত্র 5.2 এমবিপিএস। আপনার যদি 1 জিবি লিঙ্কও থাকে তাহলে আপনার তারপরেও আপনি পাচ্ছেন কত, মাত্র 5.2 এমবিপিএস, ঠিক আছে। বলে না আমার ডাউনলোড আপলোড স্পিড, ঠিক আছে। সো আপনার লাইন নিয়ে লাভ নাই, আপনার প্রসেসিং পাওয়ারটাও এখানে অনেক বড় ইম্প্যাক্ট ফেলায়। সে ফর এক্সাম্পল আপনার রিসিভ উইন্ডো মাত্র 16 এমবিপিএস, কি লার্জ, এটা কিন্তু কেবি ছিল, আর এটা হলো 16 এমবি, তাহলে 16 এমবি, রাউন্ড ট্রিপ টাইম 100 মিলি সেকেন্ডই আছে। আপনি দেখতেছেন এখানে 1.34 জিবিপিএস থ্রুপুট পাচ্ছে, তার মানে আপনি যদি 1G লিঙ্ক আপনি পুরাটাকে ইউটিলাইজ করতে পারবেন, আপনি পুরাটাকেই ইউটিলাইজ করতে পারবেন। এই জিনিসটা বুঝতে পারছেন জিনিসটা? ওকে, এটা খুব ইজি জিনিস, এগুলা বুঝতে কষ্ট হওয়ার কথা না। অ্যাপ্লিকেশনের উপরে ইম্প্যাক্ট এই সেই ব্লাবা বহুত কিছু আছে এখানে, দেখেন জিরো উইন্ডো কন্ডিশন কি জিনিস এটা আমি বলছি, ওয়ার শার্কে কি কি দেখায় এটা এখানেও আছে। সো এটা আপাতত আমাদের না হইলেও হবে। সো এই কথাগুলাই এখানে বোঝানো হয়েছিল। সো আমি এটাকে আরেকটু মানে ইজি ওয়েতে আপনাদের এখানে নিয়ে গেলাম।
দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট। এবার আসেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট। হোয়াট ইজ ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট? এটার জন্য আমরা, আচ্ছা রিট্রান্সমিশনের এটা না, ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট আরেকটা আমার বানানো আছে, এটা আপনাদেরকে একটু বুঝাই। What is bandwidth delay product? Bandwidth delay product is the maximum amount of data that can be sent by the sender and still be unacknowledged by the receiver. ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট জিনিসটা হইতেছে যে পরিমাণ ডাটা সেন্ডার সেন্ড করতে পারবে উইদাউট অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, এটাকে ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট বলা হয়, বা এটাকে ইনফ্লাইট ডাটাও বলা হয়। ওই যে পাইপের ভিতরে যেইটুকু পানি থাকতে পারবে এইটাকে বলতেছে ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট। মানে আপনার উইন্ডো সাইজ এত, ঠিক আছে, আপনি 1460 বাইট করে করে পাঠাইতেছেন, আপনি একটু এক্সট্রা পাঠায় রাখছেন, একটু এক্সট্রা ফর ফাস্টার ট্রান্সমিশন, আপনি এক্সট্রা একটু পাঠাইতে পারতেছেন। এই যে পাঠাইতে পারতেছে, এই যে জিনিসটা, যে যেই ডাটাগুলো কিউতে আছে, মানে আমাদের কমিউনিকেশন লাইনের মধ্যে আছে, এটাকেই বলতেছে ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট। কারণ ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্টটাও আপনি ক্যালকুলেট করতে পারেন আপনার ব্যান্ডউইথ, যেটাকে বলা হয় লিঙ্ক ক্যাপাসিটি, বিটস পার সেকেন্ডে আপনি কত এমবিপিএস বা কত বিট পার সেকেন্ডের কমিউনিকেশন মানে আপনি লাইন নিছেন, সাথে রাউন্ড ট্রিপ টাইমকে গুণ করলে আপনি ব্যান্ডউইথ দিলে প্রোডাক্টটাকে পাবেন। এবং এটার ইউনিটও হচ্ছে বিটে। ঠিক আছে, যদি বাইটে নিতে চাই তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে একটা অ্যানালজি, সিম্পল অ্যানালজি আছে। ব্যান্ডউইথ হইতেছে কি উইডথ অফ দ্য পাইপ, পাইপের টোটাল মানে সিলিন্ড্রিক্যাল একটা জিনিস, এখানে টোটাল কত পানি আটবে। আরটিটি হচ্ছে লেন্থ অফ দ্য পাইপ, পাইপের লেন্থ কত। ঠিক আছে, মানে আমাদের এখানে রাউন্ড ট্রিপ টাইম। ঠিক আছে, মানে একটা একটা কি বলে সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্ট কতক্ষণ সময় লাগছে। এন্ড বিডিপি হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট ফিটস ইন দ্য পাইপ, পাইপের মধ্যে কতটুকু পানি ফিট হয়। কতটুকু হবে আমরা ম্যাথ করছিলাম না, সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল শেপ, তার আয়তন কত হয়, সেই পরিমাণ পানি এখানে হবে যদি আমরা ওইভাবে হিসাব করি। আমি একটা এক্সাম্পল যদি দেই, এক্সাম্পলে দেখেন ব্যান্ডউইথ যদি 100 Mbps হয় এবং আরটিটি যদি 50 মিলি সেকেন্ড হয়, তাহলে বিডিপি হচ্ছে 610 কিলোবাইট, তার মানে 610 কিলোবাইট ডাটা আপনি ইনফ্লাইট রাখতে পারবেন। ঠিক আছে, ঠিক একইভাবে যদি ব্যান্ডউইথ 1 Gbps হয়, তাহলে কিন্তু 12.5 MB ডাটা আপনি ইয়াতে রাখতে পারবেন, ফ্লাইটে রাখতে পারবেন। রিলেশনশিপ উইথ টিসিপি রিসিভ উইন্ডো, দেখেন এখানে আমরা বিডিপি এটার কথা চিন্তা করি। বিডিপি যদি 12.5 12.5 হয়, কিন্তু রিসিভ উইন্ডো মাত্র 1 MB, রিসিভ উইন্ডো মাত্র 1 MB, বাট বিডিপি আপনি রাখতে পারবেন 12.5। আপনার লিঙ্ক ক্যাপাসিটি অনেক ভালো। এই বিডিপি দিয়ে কি বুঝাচ্ছে তাইলে? বিডিপি দিয়ে কিন্তু বুঝাচ্ছে আমার লিঙ্ক কিন্তু ভালো, লিঙ্ক ক্যাপাসিটি অনেক ভালো, স্পিড অনেক ভালো, আমার আইএসপি লাইনের দোষ নাই। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু এটা বুঝাচ্ছে। কিন্তু আপনার রিসিভ উইন্ডো যদি স্মল হয়, তাহলে সে কি 12.5 MB ডাটা ইয়ার ফ্লাইটে রাখতে পারবে? সেন্ডার মাস্ট স্টপ অ্যান্ড ওয়েট ফ্রিকোয়েন্টলি, বারবার তাকে থামতে হবে অ্যাকনলেজমেন্টের জন্য, যে রিসিভার সাইডে তার উইন্ডো সাইজের কি অবস্থা, ওইটার জন্য বারবার তাকে অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করতে হবে। সো এখানে আমরা বলতে পারি না যে আমার ট্রান্সমিশন লাইনের প্রবলেম আছে, সেন্ডার মানে মানে ক্লায়েন্ট টু সার্ভারের মধ্যে এই যে কমিউনিকেশনটা হচ্ছে, এগুলো অনেকগুলো ব্যাপার আছে যেটার কারণে আপনার ডিসরাপ্ট হইতে পারে। এটার কারণে একটা টাইম বাড়তে পারে, এটা আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। যদি উইন্ডো বড় হয়, তার মানে কি দেখেন বিডিপি 12.5 বাট রিসিভ উইন্ডো 16 মেগাবাইট, মানে পুরা 12.5 কে সে ফ্লাইটে রাখতে পারবে। তাহলে দেখেন মানে এটা কি আরো ফাস্টার না? এটা আরো ফাস্ট হচ্ছে না? মানে তার 16 MB ইয়ে আছে, সে অল টাইম এই এই পরিমাণ ডাটা সে কিউতে রাখতে পারতেছে। তার মানে তার এদিকে খালি হচ্ছে আর এদিকে ঢুকতেছে, এদিকে খালি হচ্ছে আর ঢুকতেছে। আর এখানে কি হইতেছে, বারবার তার ওয়েট করা লাগতেছে, অ্যাকনলেজমেন্ট আসতেছে, তুমি আমার জন্য এত উইন্ডো সাইজ পাঠাও, তারপরে সে আবার পাঠাচ্ছে, সে ফ্লাইটে পুরাটাকেই রাখতে পারতেছে না। ঠিক আছে, কথা বুঝা গেছে? সো এখানে কিছু উইন্ডো স্কেলিং ইজ নিডেড, কেন দরকার, ক্যালকুলেটিং, এগুলো আমি বলছি, সবকিছু বলছি। বিডিপি কিভাবে ক্যালকুলেট করব এটাও বলছি, এগুলো সব হয়ে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলেন। এই যে এইটাই এখানেও বোঝানো হয়েছে, আমি আহ, মানে আর এক্সপ্লেন করলাম না, একই জিনিস।
ঠিক আছে, এই এই ছবিগুলো আমি দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়। এরপরে আমরা একটু হ্যান্ডস অনে চলে যাব। মাহফুজ ভাই, মনিরুজ্জামান ভাই, এনি কোয়েশ্চেন? হ্যালো। আচ্ছা, আমরা একটু 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, ঠিক আছে? আমরা এতক্ষণ শিখলাম হচ্ছে টিসিপি রিসিভ উইন্ডো, ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট, এবং আমরা দেখলাম আরো জিরো উইন্ডো কি জিনিস, কিভাবে টিসিপি রিসিভ উইন্ডো পারফরমেন্স ইম্প্যাক্ট করে। তো এখন আমরা আমাদের যে প্যাকেট ট্রেসার ফাইলটা আমরা ওপেন করছি, যে ইন্টারপ্রেটিং দ্য টিসিপি রিসিভ উইন্ডো, এখানে স্ট্যাটিস্টিক্সে গেলে, ক্যাপচার ফাইল প্রপার্টিজে গেলে আপনারা এইটার রিলেটেড কিছু কোশ্চেন এবং অ্যান্সার পাবেন। আমরা এখন এটাকে সলভ করব। তো এখানে ফার্স্টে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, ইজ দিস কানেকশন অ্যাবল টু সাপোর্ট টিসিপি উইন্ডো স্কেলিং? এই যে কানেকশনটা হয়েছে, এটা কি টিসিপি উইন্ডো স্কেলিং কে সাপোর্ট করে কিনা। তো আমরা দেখব যে স্কেল ফ্যাক্টর, যে স্কেল, টিসিপি স্কেল, ওইটা শেয়ার করা হয়েছে কিনা। এটা অলরেডি আমরা দেখছি। আমরা যদি সিনে যাই এবং এখানে যদি টিসিপি অপশনসে যাই, এখানে একটা উইন্ডো স্কেল শেয়ার করা হয়েছে, যেটা কি ক্লায়েন্ট থেকে সার্ভারের দিকে, এবং সার্ভারের থেকে ক্লায়েন্টের দিকেও যদি আমরা দেখি, ওখানেও একটা স্কেল ফ্যাক্টর, উইন্ডো স্কেল শেয়ার করা হয়েছে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্সার, যে স্কেল ফ্যাক্টর শেয়ার করা হয়েছে। হোয়াট ইজ দ্য স্কেল ফ্যাক্টর ফর দ্য ক্লায়েন্ট সাইড? ক্লায়েন্ট সাইডের জন্য যেটা ছিল সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের জন্য ছিল 6, আর সার্ভার সাইডের জন্য ছিল 2। ঠিক আছে, মাল্টিপ্লাই বাই 4। সো থার্ড যে কোয়েশ্চেনটা আছে, সেই থার্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট অ্যাডভার্টাইজড ক্যালকুলেটেড উইন্ডো সাইজ অন দ্য ক্লায়েন্ট? ক্যালকুলেটেড উইন্ডো সাইজ লার্জেস্ট মানে ক্লায়েন্ট কত ক্যালকুলেটেড উইন্ডো সাইজ অ্যাডভার্টাইজ করছে, সর্বোচ্চ কত। দেন এরপরেরটা আছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ক্যালকুলেটেড উইন্ডো সাইজ অন দ্য ক্লায়েন্ট বিসাইডস দ্য ইনিশিয়াল সিন ইন দ্য হ্যান্ডশেক? স্মলেস্ট ক্যালকুলেটেড উইন্ডো সাইজ সিনে, সিন প্যাকেটের বাদে, বিসাইড সিন প্যাকেট। সো আমরা যদি এইটাকে বাইর করতে চাই, আমাদের অনেকগুলো ওয়ে আছে। আমরা যে কোনো একটা প্যাকেট নিলাম, এটা ক্যালকুলেটেড উইন্ডো সাইজ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা রাইট মাউস বাটন ক্লিক করে অ্যাপ্লাই অ্যাজ কলাম, যদি আমরা এখানে একটা কলাম সেট করি, এবং এখানে যদি আমরা এখানে একবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করার পর আমরা যদি অন টপ যাই, তাহলে দেখাবে সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা। ক্লায়েন্ট হচ্ছে 184, সে সর্বোচ্চ 1,31,712 বাইট সে ক্যালকুলেটর উইন্ডো সাইজ শেয়ার করছে। এবং আমরা যদি একদম বটমে যাই, বটমে গেলে এখানে আমরা সার্ভারেরটা দেখতেছি। তো আমরা যদি একটু উপরের দিকে যাইতে থাকি, উপরের দিকে গেলে এখানে লাস্ট যেটা, এখানে হলো 65535, এটা হচ্ছে সর্বনিম্ন ফর ক্লায়েন্ট। দেন একইভাবে আমরা যদি এর পরেরটাতে যাই, জাম্প টু প্যাকেট 81, why is this packet labeled by Wireshark as TCP window update? টিসিপি উইন্ডো আপডেট হিসাবে কেন? আমরা 81 নাম্বার প্যাকেটটাতে যাব। এটা যাওয়ার জন্য আমরা এখানে একটা অপশন আছে, গো টু স্পেসিফাইড প্যাকেট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের কততে যেতে বলছে? 81-এ যেতে বলছে। 81-এ যদি আমরা যাই এবং গো টু প্যাকেট ইন্টার চাপি, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা টিসিপি উইন্ডো প্যাকেট আপডেট, টিসিপি উইন্ডো আপডেট, এটা ইয়ে করা হয়েছে। সো এখানে যদি আমরা উইন্ডোটাকে দেখি, উইন্ডো এই পোর্শনটাকে দেখি, এখানে আছে 2048 ক্যালকুলেটেড উইন্ডো সাইজ। এটা ক্যালকুলেটেড উইন্ডো সাইজ এটা। আমরা যদি তার আগের এই ক্লায়েন্টের আগের প্যাকেটটাতে যাই, আগের প্যাকেটটাতে গেলে দেখতেছি আমরা
এটা হচ্ছে 2048, ক্যালকুলেটেড উইন্ডো সাইজ 1,31,072। এর পরেরটাতেও 1,31,072, এর পরেরটাতেও 1,31,072। এটা হচ্ছে আমাদের উইন্ডো সাইজ। বাট দেখেন এর পরেরটাতে, এই প্রথমটাতে আমাদের উইন্ডো সাইজ ছিল 2048, পরেরটাতে গেছে 2048, দেন পরেরটাতে 2048। আচ্ছা, এক মিনিট। উইন্ডো আপডেট। আচ্ছা, আমরা একটু সমান করে নেই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্যাকেট নাম্বার 81, আমি একটু ভুল যাচ্ছিলাম, ওখানে অনেক সিরিয়াল হয়ে গেছিল। এখন যদি সিরিয়াল মোতাবেক যাই, এখানে টিসিপি উইন্ডো আপডেট আছে 2048, তার আগের প্যাকেটটা যেটা ক্লায়েন্ট পাঠাইছে সার্ভারকে, এটাতে যদি যাই, এখানে আমরা দেখতেছি টিসিপি উইন্ডো হচ্ছে 1844, টিসিপি উইন্ডো হচ্ছে 1844, এবং ক্যালকুলেটেড উইন্ডো সাইজ হচ্ছে 1180/16। পরেরটাতে আবার ক্লায়েন্ট একটা আপডেট পাঠাইছে যে তার উইন্ডো সাইজ হচ্ছে 2048 এবং 131,072। এটা তো এই কারণে সে উইন্ডোজ আপডেট পাঠাইছে যে তার উইন্ডোজ সাইজটা চেঞ্জ হয়েছে, তার উইন্ডোজ সাইজটা আপডেটেড হয়েছে। এই কারণে আগে ছিল কম, পরে উইন্ডোজ সাইজটা বেশি হয়েছে, দ্যাটস ওয়াই সে এটা পাঠাইছে। তো এরপরের কোশ্চেনটাতে আমরা যদি যাই, why is packet 86 not labeled this way? Why does it not say TCP window update? তো আমরা যদি 86 নাম্বার প্যাকেটটাতে যাই, 86 নাম্বার প্যাকেট, এটার মধ্যে যদি আমরা দেখি যে 86 নাম্বার প্যাকেটে ক্লায়েন্ট এবং 85 নাম্বার প্যাকেটে ক্লায়েন্ট 2025 ছিল তার এবং পরেরটাতে তার হয়েছে 2048। প্রথমটাতে হয়েছে 2025, এরপরেরটাতে হয়েছে 2048। তো এইখানে কেন পাঠাইলো না? এখানে কেন টিসিপি উইন্ডো আপডেট এটা পাঠাইলো না? আচ্ছা, উম, আচ্ছা, এখানে যে ব্যাপারটা, এখানে ব্যাপারটা হয়েছে যে উইন্ডো আপডেট প্যাকেটটা তখনই পাঠাবে যদি সে অ্যাডজাস্টমেন্ট চায়, অ্যাডজাস্টমেন্ট করতে চায়। এইটার আমরা যদি একটু দেখি, এখানে সিকোয়েন্স নাম্বার 1826, নেক্সট সিকোয়েন্স নাম্বার 1826, এর পরেরটাতেও 1826, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। ওকে, এখানে যে ব্যাপারটা হয়েছে, এখানে সে দুইটা আলাদা আলাদা প্যাকেটের অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে, দুইটা আলাদা আলাদা প্যাকেটের। দেখেন সে সার্ভার তাকে ডাটা পাঠাইছে, আমি যদি এখানে দেখি, দেখেন এখানে সার্ভার যে ডাটাটা পাঠাইছে এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার 5,000, 58,40 সিকোয়েন্স থেকে 59,000, এর পরের সিকোয়েন্স নাম্বার সার্ভার পাঠাবে 59,000। অ্যাকনোলেজমেন্ট নাম্বার সে পাইছে হচ্ছে 1826। ক্লায়েন্ট যখন পাঠাচ্ছে, ক্লায়েন্ট দেখেন, ক্লায়েন্ট কিন্তু 60,936 অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাঠাইছে। এর পরেরটাতে সে আর 62,382 কে পাঠাইছে। কিন্তু আমি যদি এর আগেরটাতে যাই টিসিপি উইন্ডো আপডেটে, এখানে কিন্তু দুই ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেম ছিল। তার মানে বোঝাচ্ছে
যে এখানে যে 86 নাম্বার এবং 85 নাম্বার প্যাকেট, এগুলো হচ্ছে আলাদা আলাদা দুইটা স্ট্রিমের অ্যাকনলেজমেন্ট। আর এটা ছিল 85 নাম্বারেরই অ্যাকনলেজমেন্ট, কিন্তু অ্যাডজাস্টেড উইন্ডো সাইজ সহ। ঠিক আছে? এটা কি বুঝা বুঝা না গেলে অবশ্যই কোয়েশ্চেন করবেন যে এইটা হচ্ছে এই যে 81 নাম্বারটা, এটা হচ্ছে 80 নাম্বারে যে অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছিল ওইটারই অ্যাডজাস্টেড ভার্সন, কারণ তার উইন্ডো সাইজটা ফ্রি হয়েছিল। বাট 86 নাম্বারটা হচ্ছে একটা আলাদা অ্যাকনলেজমেন্ট নাম্বার, 85 নাম্বার হচ্ছে আলাদা অ্যাকনলেজমেন্ট নাম্বার। তার মানে এটা দুইটা আলাদা আলাদা অ্যাকনলেজমেন্ট ক্রিয়েট করছে। এবং এটা আমরা আরেকটা জিনিস থেকেও দেখতে পারি যে দুইটা স্ট্রিম কি একই মানে ইয়ার কিনা। যেমন আমি যদি এখানে যাই ইন্টারনেট প্রোটোকলে, আইডেন্টিফিকেশন, এখানেও দেখেন 81 নাম্বার এবং 80 নাম্বার দুটাতেই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ গেলে আইডেন্টিফিকেশন নাম্বারটা দেখেন সেম। তার মানে এটা একই জিনিসের মানে একই স্ট্রিম দুইবার পাঠানো হয়েছে। ঠিক আছে, অ্যাডজাস্ট করে পাঠানো হয়েছে, এখানে আইডেন্টিফিকেশন নাম্বারে কোনো চেঞ্জ নাই। বাট 85 86, এটা কি ওই আইডেন্টিফিকেশন? আচ্ছা না, এটা ওই জিনিস না। আচ্ছা যাই হোক, আমরা এটা ইয়া থেকে দেখে বুঝতে পারতেছি যে অ্যাকনলেজমেন্ট নাম্বার থেকে দেখে বুঝতে পারতেছি যে এটা আলাদা আলাদা দুইটা স্ট্রিম ছিল, আলাদা আলাদা দুইটা অ্যাকনলেজমেন্ট ছিল। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটাতে আমরা যদি যাই, হোয়াট প্যাকেট ইন দিস কানেকশন হ্যাজ দ্য লার্জেস্ট ডিলে, ইজ দিস ডিউ টু দ্য টিসিপি রিসিভ উইন্ডো, ওয়াই অর ওয়াই নট? হোয়াট প্যাকেট ইন দিস কানেকশন হ্যাজ দ্য লার্জেস্ট ডিলে, আমার ডিলে কোন প্যাকেটটা সবচেয়ে বেশি ডিলে ছিল। আমরা যদি এইটাকে এখান থেকে দেখতে চাই, আমরা এই যে টাইম ডেল্টা যে ইয়াটা নিছি, ঠিক আছে, সেটাকে যদি আমরা দেখি, এই প্যাকেটটার সবচেয়ে বেশি ডিলে ছিল 24 মিলি সেকেন্ড। ঠিক আছে, 24 মিলি সেকেন্ড। এবং আমরা যদি 184 নাম্বার, এটাকে যদি আমরা আবার আগের ইয়াতে যাই, 184 নাম্বার, ঠিক আছে, না না সরি, what packet is the largest delay, what packet in this connection has the largest delay, is this due to the TCP receive window? Okay, latence। আচ্ছা, আমরা যদি ডিলে ক্যালকুলেশন করতে চাই, ইনিশিয়াল রাউন্ড লেন্থ, আচ্ছা আমরা এখানে টাইম স্ট্যাম্পে যাই, এখানে আমরা এটাকে প্রিভিয়াস ফ্রেম থেকে ইয়ে করছি। ওকে, এটা 30 মিলি সেকেন্ড। ওকে, এবার হয়েছে। হ্যাঁ, এবার আমাদের টপ টু বটম হয়েছে। আমরা দেখতেছি যে 38 নাম্বার প্যাকেটটা সবচেয়ে বেশি ডিলে ছিল, সেটা টাইম স্ট্যাম্প 570 মিলি সেকেন্ড। তার আগের ইয়াটার থেকে এটাই সবচেয়ে ডিলেতে আসছে। আমরা যদি এটাতে ক্লিক করি 38 নাম্বার প্যাকেট, তো 38 নাম্বার প্যাকেটে আমরা যদি দেখি উইন্ডো সাইজের কি অবস্থা, এখানে উইন্ডো সাইজ ছিল 2048। তার আগেরটাতে উইন্ডো সাইজ ছিল 48। এখানে উইন্ডো সাইজ হলো 1898। না, তাহলে আমরা দেখতে পাইতেছি যে আসলে 38 নাম্বার যে প্যাকেটটা, এটা লার্জেস্ট ডিলে ছিল, কিন্তু এটা উইন্ডো সাইজের কারণে ছিল না। কারণ উইন্ডো সাইজ 2048 এবং তার স্কেলিং ফ্যাক্টর, তার মানে ক্যালকুলেটেড উইন্ডো সাইজ যথেষ্ট বড় আছে, তো এটা উইন্ডো সাইজের জন্য ছিল না। তো এইভাবে করে আমরা উইন্ডো সাইজের এই ক্যালকুলেশন গুলা করতে পারি। তো এরপরে মনিরুজ্জামান ভাই আছেন?
মাহফুজ ভাই, আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে রিট্রান্সমিশন, অ্যানালাইজিং রিট্রান্সমিশন। এটা আমাদের লাস্ট টপিক এই ইয়ার, যে রিট্রান্সমিশন কিভাবে কিভাবে হয়, কেন হয়। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, হচ্ছে উইন্ডো সাইজ কি সবসময় তো হচ্ছে সার্ভারে বেশি হওয়ার কথা না, তাই না? নাকি ক্লায়েন্টেরও বেশি হবে? ক্লায়েন্টের সাইডে বেশি, মানে আপনার যে রিসিভ করবে এরকম কোনো কথা নাই, এরকম কোনো কথা নাই। তার তারপর উইন্ডো সাইজ বেশি হইতেই পারে, বাট সে উইন্ডো সাইজ তো শেয়ার করতেছে, তাই না? তার যতটুকু হ্যাঁ হ্যাঁ। দরকার সে ওইটা সে তার পুরাটাই শেয়ার করবে। ঠিক আছে। উইন্ডো আচ্ছা সাইজ মানে সার্ভারে বেশি হবে, ক্লায়েন্টে বেশি হবে, ব্যাপারটা এরকম না। এটা আপনার ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে, আপনার ডিভাইস কি কিরকম আর কি। আচ্ছা, অ্যানালাইজিং রিট্রান্সমিশন অ্যান্ড ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। আমরা এখন দেখবো যে রিট্রান্সমিশন যে হয় সেইটা এবং ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট কিরকম হয়। এখন আমরা যদি এটা দেখি যে আসলে রিট্রান্সমিশন কিভাবে কাজ করে, এবং কয়েক রকমের রিট্রান্সমিশন আছে। ফাস্ট রিট্রান্সমিশন, স্পুরিয়াস রিট্রান্সমিশন, ঠিক আছে, এবং ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট কি, এবং আমরা এটা কিভাবে ট্রাবল শুট করতে পারি, এবং এটার হ্যান্ডস অনটা দেখবো। তো রিট্রান্সমিশন জিনিসটা কি আমি আপনাদেরকে একটু বোঝাই। রিট্রান্সমিশন কখন হয়? মনে করেন সার্ভার একটা প্যাকেট পাঠাইছে, পাঠানোর পরে সে আরেকটা প্যাকেট পাঠাইছে, বাট এই প্যাকেটটা কোনো কারণে যায় নাই। যখনই সে এইটা পাঠাইছে, সে অ্যাকনলেজমেন্ট কিন্তু ক্লায়েন্ট সাইড থেকে আসছে। কোনটার জন্য? 1 নাম্বার প্যাকেটের জন্য আসছে, বাট 2 নাম্বার প্যাকেটের জন্য কিন্তু আসে নাই। সার্ভার সাথে সাথে এটা পাঠানোর সাথে সাথে টাইমার অন করে সে একটা টাইমার অন করে। যদি এটা হচ্ছে টাইম বেসড রিট্রান্সমিশন, সে একটা টাইমার অন করে। ওই টাইমের মধ্যে যদি অ্যাকনলেজমেন্ট না আসে, তাহলে সে এটাকে আবার পাঠায় দেয়। এটাকে বলা হয় টাইম বেসড রিট্রান্সমিশন। তার মানে কোন একটা প্যাকেট পাঠানোর পরে সার্ভার একটা টাইমার অন করবে, ওই টাইমের মধ্যে যদি অ্যাকনলেজমেন্ট না আসে, তাহলে সে আবার ওই প্যাকেটটা পাঠায়। এটাকে টাইম বেসড বলা হয়। আর আরেকটা হচ্ছে আরটিও, রাউন্ড ট্রিপ টাইম, যেটা রাউন্ড ট্রিপ টাইমের উপরে ডিপেন্ড করে সে মানে সে ইয়েটা পাঠায়। মনে করেন তার একটা রিট্রান্সমিশন টাইম, একটা প্যাকেট পাঠাইছে এবং একটা অ্যাকনলেজমেন্ট আসছে। এই যে একটা প্যাকেট গেল এবং একটা অ্যাকনলেজমেন্ট আসলো, এটাকে আমরা বলতেছি আরটিটি, রাউন্ড ট্রিপ টাইম। তো সার্ভার করে কি, প্যাকেট পাঠাইলে ওইটা একটা একটা প্যাকেট পাঠাইলে ওই যে রাউন্ড ট্রিপ টাইমটা আছে, তার যে ইনিশিয়াল যে রাউন্ড ট্রিপ টাইম আইআরটিটি, যেটা আইআরটিটি কে সে এখানে হিসাব করে। আই আর টি টি, ঠিক আছে, যেটা সে হিসাব করে আইআরটিটি। এই আইআরটিটি কে সে বেস টাইম হিসাবে ধরে, এবং ওই টাইমের মধ্যে যদি না আসে, তাহলে সে আবার প্যাকেটটা পাঠিয়ে দেয়। ঠিক আছে, এটাকে বলা হয় আইআরটিটির মাধ্যমে, সে আইআরটিটি কে বেস ধরে যে সে কাজটা করতেছে। দেন ফাস্ট রিট্রান্সমিশন কি জিনিস? ফাস্ট রিট্রান্সমিশন হচ্ছে, মনে করেন যে আপনার প্যাকেট দুটা পাঠাইছে, 3 নাম্বার প্যাকেটটা কোনো কারণে যায় নাই। ঠিক আছে, কোনো কারণে সে পায় নাই। এখন একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখেন, যে যখন ডাটা পাঠাচ্ছে সার্ভার, ডাটা পাঠাচ্ছে সার্ভার, মনে করেন এটাকে পাঠাইছে, সেটার অনুসারে একটা অ্যাকনলেজমেন্ট আসছে তার কাছে। এটাকে পাঠাইছে, সেটার অনুসারে একটা অ্যাকনলেজমেন্ট পাইছে। 3 নাম্বারটা যখন পাঠাইছে, সে তো পায় নাই। তাইলে একবার কিন্তু এই ডাটার জন্য, এই সেকেন্ড ডাটাটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট সে পাইছে। ঠিক আছে, অ্যাকনলেজমেন্টের মধ্যে সে কিন্তু অ্যাকনলেজমেন্ট সিকোয়েন্স নাম্বার যেটা, সেটা কিন্তু সে পাইছে। যেহেতু থার্ড ডাটাটা যায় নাই, ঠিক আছে, তার মানে ফোর্থ ডাটাটাকে সে পাঠাচ্ছে, কিন্তু তার অ্যাকনলেজমেন্টে, এই যে অ্যাকনলেজমেন্টে ক্লায়েন্ট কিন্তু এই যে যেই ডাটাটা যায় না, মানে সেকেন্ড ডাটা, মানে এর পরে মনে করেন এটা গেছে হলো 1 থেকে 100। ঠিক আছে, এটা গেছে 1 থেকে 100। ঠিক আছে, তাইলে অ্যাকনলেজমেন্ট, এই যে অ্যাকনলেজমেন্টটা গেছে, এই অ্যাকনলেজমেন্টটা গেছে, এটাতে অ্যাকনলেজমেন্ট সিকোয়েন্স নাম্বার কত থাকবে? 101। ঠিক আছে, তাহলে এরপরটাতে 101 থেকে মনে করেন 200 গেছে,
200 গেছে, ঠিক আছে, 200 গেছে। তাহলে এরপরের যে অ্যাকনোলেজমেন্টটা গেছে এটাতে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত থাকবে? 201, তাই না? এখন যেহেতু থার্ড ডাটাটা যায়নি, ফোর্থ ডাটাটা পাঠানো হয়েছে, কিন্তু ওইখানে ইয়া কি করবে আপনার কি বলে এই ক্লায়েন্ট কি করবে, তার অ্যাকনোলেজমেন্টের জায়গায় সে যদি এটা মনে করেন 201 থেকে 300 যাওয়ার কথা, ঠিক আছে, 300 যাওয়ার কথা, আর এটা হলো 301 থেকে 400 যাওয়ার কথা, ঠিক আছে, 400 যাওয়ার কথা। যেহেতু 201 থেকে 300 যায় নাই, 301 থেকে 400 গেছে, ঠিক আছে, সে এইটার জন্য অ্যাকনলেজমেন্ট পাঠাবে, কিন্তু যেহেতু সে এইটা পায় নাই, 201 কে পায় নাই, এটার জন্য সে পরপর 3টা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাঠাবে, যেটার মধ্যে অ্যাকনলেজমেন্ট নাম্বার 201ই থাকবে, ঠিক আছে, 201ই থাকবে। যখনই এরকম 3টা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট সার্ভার রিসিভ করবে, সে অটোমেটিক্যালি ট্রিগার করবে 201 কে আবার পাঠাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ফাস্ট রিট্রান্সমিশন। তার মানে এই ঘটনা যদি আমি আবার একটু বুঝাই, সেটা হচ্ছে আমার একটা ডাটা গেছে 1 থেকে 100, ঠিক আছে, 1 থেকে 100, এটার জন্য আমি অ্যাকনোলেজমেন্ট দিলাম 101। আরেকটা ডাটা গেছে 101 থেকে 200, এটার জন্য আমি অ্যাকনোলেজমেন্ট দিলাম 201, ঠিক আছে। এখন 201 থেকে 300 এটা যায় নাই, এটা কোনো কারণে যায় নাই। এরপরে কিন্তু সার্ভার আরো ডাটা পাঠাইছে, উইন্ডো সাইজ বেশি আছে দেখে সে 301 থেকে 400 পাঠাই দিছে, ঠিক আছে, 400 পাঠাই দিছে। তার মানে এটার জন্য সে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে 401, ঠিক আছে। এরপরের গুলো মনে করেন গেছে, এটার জন্য 501 এরকম গেছে, কিন্তু এই ডাটাটা যে যায় নাই, এটার জন্য ক্লায়েন্ট করবে কি, পরপর 3টা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, যেটার মধ্যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার 201 বসানো থাকবে। এবং সার্ভার যখনই দেখবে যে পরপর 3টা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট আসছে, সে বুঝবে যে 201টা আমার ক্লায়েন্ট পায় নাই, তো 201টাকে সে আবার রিট্রান্সমিট করবে। এটা ছিল ফাস্ট রিট্রান্সমিশন, ঠিক আছে। আচ্ছা, তো এটা এখানে বোঝানো হয়েছে এখানে বিভিন্ন ভাবে। আরেকটা হচ্ছে স্পুরিয়াস রিট্রান্সমিশন। স্পুরিয়াস রিট্রান্সমিশনটা আসলে আমাদের খুব বেশি প্রবলেমেটিক না, ঠিক আছে। স্পুরিয়াস রিট্রান্সমিশন হচ্ছে কোনো কারণে যদি অ্যাকনলেজমেন্ট না পৌঁছায় সার্ভারের কাছে, সে আবার রিট্রান্সমিট করে দেয়, ঠিক আছে। এটা তো নর্মাল, ঠিক আছে। কোনো কারণে অ্যাকনলেজমেন্টটা যদি কোনো কারণে মিস যায়, ঠিক আছে, সে এটাকে আবার পাঠায় দেয়। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে একটু ভালো বুঝবো। তো এখানে দেখেন ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের একটা উদাহরণ দেওয়া হয়েছে। যখন এই যে এখানে একবার প্যাক পাঠাইছে, যেখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার 7375, এরপরে আবার পাঠাইছে 73, তার মানে কি 7375টা যখন পাঠাইছে, এটা সে পায় নাই, কোনো কারণে পায় নাই, এটা সার্ভার পাঠাইছে, বাট সে ক্লায়েন্ট কোনো কারণে পায় না, এই কারণে সে ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। পরে 2টা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট আরো পাঠাবে, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এবং এখানেই ঘটনাটা ঘটে সিলেক্টিভ অ্যাকনলেজমেন্টের। সিলেক্টিভ অ্যাকনলেজমেন্টে আপনার এখানে দেওয়া থাকে যে কত থেকে কত পর্যন্ত সে রিসিভ করছে। ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের ওখানে গেলে আপনি যদি টিসিপি অপশনে যান, তাহলে আপনি দেখবেন যে কত থেকে কত পর্যন্ত সে রিসিভ করছে। এটা সিলেক্টিভ অ্যাকনলেজমেন্টের মধ্যে এটা থাকে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে আর একটু ভালো বুঝবো, ঠিক আছে। সো আমরা একটু প্র্যাকটিক্যালের দিকে যাই। আমরা যদি আমাদের ক্যাপচার ফাইলে যাই, এখানে অ্যানালাইজিং টিসিপি রিট্রান্সমিশন, এটা যদি আমরা ওপেন করি, এখানে একটু বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দেই। আচ্ছা, এটা ঠিক করে এবার, ঠিক আছে। সো আমরা এখানে একটা ট্রেস ফাইল ওপেন করলাম, যেখানে ক্লায়েন্ট হচ্ছে 184, সার্ভার হচ্ছে 40, ঠিক আছে। এখানে আমরা আবার যদি স্ট্যাটিস্টিক্স এবং
ক্যাপচার ফাইল প্রপার্টিজে যাই, এখানে আমরা অনেকগুলো কোশ্চেন দেখবো এবং এটা একটু বড় এবং এটা আমাদের লাস্ট আমাদের পিকআপ অ্যানালাইসিস। সো এখানে দেখেন হোয়াট অপশনস উইল বি ইউজড অন দিস কানেকশনস, কি কি অপশন এটা আমরা জানি কিভাবে বের করতে হয়, এগুলা বারবার একই জিনিস আসতেছে। এই যে অপশন, এটা হলো ক্লায়েন্ট সাইডের অপশন, এমএসএস, স্কেল, টাইম স্ট্যাম্প এন্ড সিলেক্টিভ অ্যাকনোলেজমেন্ট, এবং সার্ভার সাইডে অপশন এমএসএস, সিলেক্টিভ অ্যাকনোলেজমেন্ট, উইন্ডো স্কেল। বাট এখানে কোনো টাইম স্ট্যাম্প সার্ভার শেয়ার করে নাই, এখানে টাইম স্ট্যাম্প শেয়ার করা হয়েছে বাট এখানে টাইম স্ট্যাম্প সার্ভার শেয়ার করে নাই। সেকেন্ড যে কোশ্চেন, হোয়াট আর দ্য ক্লায়েন্ট এন্ড সার্ভার এমএসএস ভ্যালু, এমএসএস ভ্যালু এই যে এখানে লেখা আছে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, ঠিক একইভাবে প্রথমটাতে গেলে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ 1460। হোয়াট ইজ দ্য আরটিটি ইনিশিয়াল রাউন্ড ট্রিপ টাইম, এটার জন্য আমাদেরকে যেতে হবে টাইম স্ট্যাম্পে, টাইম স্ট্যাম্পে গেলে বা যদি সেকেন্ডটাতে যাই, সেকেন্ডটাতে গেলে আমরা ভালো বুঝতে পারবো কারণ প্রথমটাতে তো জিরো কাউন্ট। সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট, এখানে আমাদের ইনিশিয়াল রাউন্ড ট্রিপ টাইম দেওয়া আছে 48 মিলি সেকেন্ড। আমরা চাইলে এটাকে একটা কলাম আকারেও সেট করে নিতে পারি, কলাম আকারে আমরা সেট করে নিতে পারি যে ইনিশিয়াল রাউন্ড ট্রিপ টাইম এত, ঠিক আছে। আর শুধু যদি আরটিটি কে চাই আরটিটি কেও করতে পারি, দ্য আরটিটি টু অ্যাকনলেজমেন্ট দ্য সেগমেন্ট, মানে এই সেগমেন্টটাকে অ্যাকনলেজ করতে তার কতটুকু সময় লাগছে। আচ্ছা, এটা আমাদের আপাতত এখন দরকার নাই, এটা পরে লাগলে তখন নিব। দেন ফাইন্ড দ্য ফার্স্ট টিসিপি এরর ইন দিস কানেকশন, আমরা টিসিপি এরর, প্রথম যে টিসিপি এররটা দেখাচ্ছে সেটার দিকে যাব। এখন এটা আমরা স্ক্রল ডাউন করেও যাইতে পারি। এখানে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে স্মার্ট ইয়াটা, যেটা এখানে যে কালো দেওয়া আছে, তার মানে এই জায়গায় ক্লিক করলে সে টিসিপি রিট্রান্সমিশন যে ইরোরটা আছে, প্রথম যে ইরোরটা আছে সেটার দিকে আমাদেরকে নিয়ে যাবে। আমরা দেখতে পাইতেছি প্যাকেট নাম্বার 81-তে একটা রিট্রান্সমিশন, টিসিপি রিট্রান্সমিশন হয়েছে। সো এরপরে হোয়াট ইজ দ্য প্যাকেট নাম্বার 81, ইজ দিস প্যাকেট এ ট্রু রিট্রান্সমিশন অর ইট ইজ এ ডুপ্লিকেটেড প্যাকেট ক্যাপচার্ড বাই দ্য প্যাকেট বাই দ্য ক্যাপচার ডিভাইস। আচ্ছা, ক্যাপচার ডিভাইস কোনটা? ক্যাপচার ডিভাইস হচ্ছে আমার ওয়্যার শার্ক। ওয়্যার শার্ক কি এটাকে দুই মানে একই একই ডাটা দুইবার মানে দুইবার ক্যাপচার করছে কিনা সেটা কিভাবে আমরা বুঝবো? এটা আমি একটু আগে দেখাইতে নিছিলাম। যদি এইটা চেক করতে চান যে আলাদা আলাদা এইটা এইটা আর এইটা দুইটা আলাদা আলাদা স্ট্রিম, এটা যদি আমরা চেক করতে চাই, এই যে 80 81, 80 নাম্বার ডাটাটাই আবার 81-তে রিক্যাপচার করছে কিনা এবং রিক্যাপচার করার কারণে এটাকে টিসিপি রিট্রান্সমিশন হিসাবে ডিনোট করতেছে কিনা ওয়্যারশার্ক, এটা আমরা কিভাবে চেক করতে পারি? এটা চেক করতে গেলে আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ যাব, এখানে আইডেন্টিফিকেশন নাম্বারে যাব। আমি দেখি 80 নাম্বার প্যাকেটের জন্য যে আইডেন্টিফিকেশন নাম্বার, 81 নাম্বার প্যাকেটের জন্য আলাদা একটা আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। 80 নাম্বার প্যাকেটের জন্য যা, 81 নাম্বার প্যাকেটের জন্য তা না, তার উল্টা। তার মানে এটা দুইটা আলাদা আলাদা ডাটা পাস হয়েছে, ঠিক আছে। যদি আইডেন্টিফিকেশন নাম্বারটা সেম হইতো তাহলে সেম ডাটা মানে সেম স্ট্রিম আরেকবার পাঠানো হয়েছে, সেম স্ট্রিমই পাঠানো হয়েছে, এটা রিট্রান্সমিশন না। যেমন এটা আমরা এর আগের বার দেখছি, ওটা রিট্রান্সমিশন ছিল না, ঠিক আছে। কারণ ওই সময় আমরা দেখছি আইডেন্টিফিকেশন বলে, আপনারা ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে দেখবেন, আইডেন্টিফিকেশন ভ্যালুটা সেম ছিল, ঠিক আছে। তার মানে কি একই স্ট্রিম দুইবার ক্যাপচার করা হয়েছে, কিন্তু এখানে এটা দুইবার ক্যাপচার করা হয় না, এটা দুইটা আলাদা আলাদা স্ট্রিমই পাঠানো হয়েছিল সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে। তো আমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা বুঝলাম। সো দেন ফাইন্ড দ্য নেক্সট টিসিপি ইভেন্ট ইন দ্য কানেকশন প্যাকেট 471। আমরা প্যাকেট 471-এ যাব, সেটা যাওয়ার জন্য আমরা এখান থেকে প্যাকেট 471 এটাতে যাব। প্যাকেট 471-এ দেখেন আমাদের নেক্সট ইভেন্টটা আছে টিসিপি প্রিভিয়াস সেগমেন্ট নট ক্যাপচার্ড। এর আগের বার ছিল টিসিপি রিট্রান্সমিশন। আচ্ছা, আমরা যদি ওইটাকে একটু যাই, আমরা যদি ওইটাতে একটু যাই, আমরা যদি ওইটাতে একটু যাই, রিট্রান্সমিশন কেন হয়েছে সেটা যদি আমরা একটু দেখি। আগের প্যাকেটটাতে যদি আমরা দেখি, এখানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এখানে আমরা দেখি সিকোয়েন্স নাম্বার কত, 33206, 33227, মাত্র 31টা সেগমেন্ট যাওয়ার কথা, 33227 এটা যাওয়ার কথা। উইন্ডো সাইজ মাত্র 81,
উইন্ডো সাইজটা মাত্র 81। ওকে, এরপরেরটাতে যাই। এরপরেরটাতে যেটাতে রিট্রান্সমিট করা হয়েছে, ওখানে আমরা যদি দেখি 33,206, এখানে কত? 33,206, এখানেও 33,206, ওই 33,206। এবং আগেরটাতেও আমার নেক্সট সিকোয়েন্স নাম্বার 33,227, এর পরেরটাতেও আমার 33,227। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে এই ডাটাটা পাঠানোর পরে যখন ক্লায়েন্ট অ্যাকনলেজমেন্ট পাঠায় নাই, দেখেন এই দুটার মাঝখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট পাঠায় নাই। ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট পাঠায় নাই। এবং আমরা যদি এখানে দেখি টাইম ডেল্টা, এখানে যদি আমি দেখি, এখানে টাইম স্ট্যাম্প 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড, আর ইয়ে হচ্ছে আইআরটি হচ্ছে 48 মিলিসেকেন্ড। তার মানে হচ্ছে সার্ভার ক্লায়েন্টকে আবার রিট্রান্সমিট করছে, ডাটাটাকে আবার রিট্রান্সমিট করছে। ওকে, এবার আমাদের যে নেক্সট কোয়েশ্চেন ছিল 471 নাম্বার, যে ইয়াটা ছিল 471 নাম্বার যে প্যাকেটটা আছে, আমি ওটাতে যাই। 471 নাম্বার, 471 নাম্বার প্যাকেটে আমরা দেখতেছি এখানে টিসিপি প্রিভিয়াস সেগমেন্ট নট ক্যাপচার্ড। প্রিভিয়াস সেগমেন্ট নট ক্যাপচার কি 40 থেকে 184 দিকে, তাহলে 40 থেকে 84 দিকে এইখানে যদি আমরা দেখি, আচ্ছা কোশ্চেন ওয়াইজ যাই তাহলে বুঝাইতে সুবিধা। বিটুইন প্যাকেট 469 and 471 হাউ মেনি বাইটস ওয়ার নট ক্যাপচার্ড, কত বাইট ক্যাপচার হয় নাই? 469 নাম্বার প্যাকেট, এখানে আমরা আসি। এখানে যদি আমরা আসি, এখানে আমরা দেখি যে সিকোয়েন্স নাম্বারটা আমাদের কত। সিকোয়েন্স নাম্বার হচ্ছে, আমরা যদি একটু লিখি, সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে 469 নাম্বার প্যাকেটের জন্য, 469 নাম্বার প্যাকেটের জন্য সিকোয়েন্স নাম্বার হচ্ছে 3,03,962। এন্ড দেন নেক্সট সিকোয়েন্স নাম্বার হচ্ছে 30,51,51। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি 471 নাম্বারটাতে যাই, এখানে যদি আমরা দেখি, এখানে যদি আমরা সিকোয়েন্স নাম্বারটা দেখি 471 নাম্বারটাতে, সেটা হচ্ছে 35, 63, 83, 35, 78, 43। তাহলে দেখেন, প্রথমে এই যে 69 নাম্বারে ক্লায়েন্ট থেকে, সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে গেছে, এরপরে ক্লায়েন্ট একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। এই অ্যাকনলেজমেন্টটা কত পাঠাইছে আমরা দেখি। 70 নাম্বার প্যাকেটে আমাদের অ্যাকনলেজমেন্ট পাঠাইছে 15,504, এটা অন্য আরেকটা। কিন্তু দেখেন সে অ্যাকনলেজমেন্ট নাম্বার সেট করে রাখছে 30,000, 3,05,151, মানে এই ভ্যালুটাকে, মানে 69-এ যেটা নেক্সট সিকোয়েন্স নাম্বার ছিল সেটাকে সে অ্যাকনলেজ করে রাখছে। তার মানে আগের প্যাকেটে, আগের সেগমেন্টে যেটা তাকে পাঠানো হয়েছিল, ঠিক আছে, নেক্সট সিকোয়েন্স নাম্বার, ওইটা সে পায় নাই, ওইটা সে পায় নাই। তাহলে সে 71 নাম্বারেও দেখেন, 71 নাম্বারে, তার মানে সে পাইছে হইলো 356,383, কিন্তু তার পাওয়ার কথা ছিল এইটা। তার মাঝখানে এইটা মাইনাস এইটা, এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা করলে যেইটা আছে এই প্যাকেটটুকু সে মিসিং আছে, তার সেটা মিসিং আছে। এবং আমরা এইটা আরেকটা ভাবে দেখতে পারি, সেটা হচ্ছে 471 নাম্বার, এটাতে এখানে দেখাবে সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট একটা অপশন আসবে।
acknowledgement selective places flags export string one payload এটা বারবার ওপেন হয়ে আমার ঝামেলা করছে ক্লায়েন্ট এক মিনিট একটু দেখতেছি এখানে আরেকটা অপশন আছে যেটার মাধ্যমে বোঝা যায় ওই যে সরি আমি এটা ভুল জায়গায় করছি অপশনসে আপনি 471 নাম্বার এটাতে যদি আপনি অপশনসে যান টিসিপি অপশনস এই যে এখানে সে দেখাচ্ছে সে কত থেকে কত পর্যন্ত সে পাইছে সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট টিসিপি অপশনে এখানে দেখাচ্ছে 356383 থেকে 357843 সে রিসিভ করছে বাট তার অ্যাকনলেজমেন্ট নাম্বার হলো 305151 তার মানে 3051 থেকে 356383 এই পর্যন্ত সে প্যাকেট মিসিং আছে ঠিক আছে তাহলে আমরা এইভাবে প্যাকেট মিসিংটাকে ক্যালকুলেট করতে পারি কতটুকু প্যাকেট মিসিং আছে প্রিভিয়াস সেগমেন্ট নট ইয়া এরকম দেওয়া আছে এরপরে আমরা দেখতেছি এরপরে সে ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাঠাইছে তার মানে এখানে এই যে 471-এ সে যে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে সে যে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে ওই অ্যাকনলেজমেন্ট সরি 471 উল্টা পাল্টা চাপ করতেছে না 40 আচ্ছা নেক্সট সিকোয়েন্স হ্যাঁ 470-এ সে যে অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠাইছে ঠিক আছে 472-এও সে সেম অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠাইছে তার মানে 470-এর ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হচ্ছে 472-এ আর 471-এ সে বলতেছে যে আমার মানে আমি অ্যাকনলেজ 15,504-কে আমি পাইছি ঠিক আছে 15,504-কে আমি পাইছি কিন্তু আমার প্রিভিয়াস যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টটা মিসিং আছে ঠিক আছে এটা হচ্ছে 471 ইয়ার আচ্ছা এখানে বলছে বিটুইন প্যাকেট 469 471 হাউ মেনি বাইটস আর নট ক্যাপচার এটা আমরা বাইট করলাম হাউ মেনি ডুপ্লিকেট অ্যাক্টস ডু উই সি কতগুলো ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট আমরা দেখতে পাইতেছি আমরা যদি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট এখানে আমরা এমনি কাউন্টও করতে পারি দেখেন এখানে অনেক ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট আছে আমরা চাইলে এখানে ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টকে ফিল্টার আউট করতে পারি ঠিক আছে ফিল্টার আউট করতে পারি এক মিনিট ডুপ্লিকেট prepare as filter selected এটা যদি আমরা ক্লিক করি এই যে এটাকে ফিল্টার হিসাবে নিলে আমার ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট কতগুলো আছে সেগুলো সে বলে দিবে এবং এখানে দেখাচ্ছে ডিসপ্লে 12টা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট আমার এখানে আছে আমরা ফিল্টারটাকে সরাই দেই ইন হোয়াট প্যাকেট ডু উই ফাইনালি সি এ রিট্রান্সমিশন দেখেন আমার ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট বারবার পাঠাচ্ছে যে বারবার ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে কে পাঠাচ্ছে 84 40 কে পাঠাচ্ছে দেখেন ভালো করে যদি একটু খেয়াল করেন 84 40-কে বারবার ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে এবং প্রত্যেকবারই ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টে এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার কি 305151 তার মানে এই প্যাকেটটা সে এখনো পায় নাই সো পাইতে পাইতে দেখি কখন গিয়ে পাইছে আমরা যদি এখানে যাইতে থাকি এই যে কয়েকবার ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট প্রত্যেকবারই 30,051 সে 30,51 সে ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট দিচ্ছে বারবার জানাচ্ছে যে আমি এইটা পাই নাই আরো দেখতেছি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট সেম এই যে এটার ক্ষেত্রেও এই ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টও এটা আরো নিচে যাই আরো দেখতেছি আমরা 88 94 এগুলো সবই ওই সেম ডুপ্লিকেট ওই প্যাকেটটার জন্যই ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে 104 এটাতেও 30 51 51 দেন কন্টিনিউয়াস ডাটা আরো ডুপ্লিকেট বাবা অনেক ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট মানে বলতেই আছে ভাই আমারে দে এইখানে আসেন দেখেন এখানে আসার পরে এই যে 774 নাম্বার প্যাকেটে এখানেও ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট এটা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট যেটা 30 51 51 জন্য এরপর একটা ফাস্ট রিট্রান্সমিশন হইছে যেখানে আপনার আপনার ফাস্ট রিট্রান্সমিশন হইছে তাই না ফাস্ট রিট্রান্সমিশন হইছে কি নেক্সট সিকোয়েন্স নাম্বার দেখেন এই যে সিকোয়েন্স নাম্বার 30 51 51 থেকে 30 66 11 এই পর্যন্ত তাকে পাঠানো হয়েছে তার মানে
এর পরেরটাতে এর পরেরটাতে 30 66 11 থেকে এটা পাঠানো হয়েছে। তার মানে এটা হলো আমার ফাস্ট রিট্রান্সমিশন। এখন এটাকে কেন ফাস্ট রিট্রান্সমিশন বলা হলো? আপনি একটা জিনিস দেখেন, এখানে আমার যে টাইম ডিফারেন্স, আমার যে টাইম ডেল্টা আমি বানাইছি, যে এটার থেকে মানে এটা মানে আমি যদি একবারে প্রথম যখন মানে আউট অফ কি বলে ইয়া দিল আমাকে, সিগন্যালটা দিল, প্রথম যেটা দিল আমাকে, প্রথম যে এই যে প্রিভিয়াস সেগমেন্ট নট, এখানে যদি আমি রাইট ক্লিক করে টাইমার সেট করি এবং একদম লাস্টে যেখানে ফার্স্ট রিট্রান্সমিশন হয়েছে ওখানে যদি যায় দেখি কতক্ষণটা পরে সে এই ফার্স্ট রিট্রান্সমিশন করছে, আমরা দেখতেছি 0.050, মানে 50 মিলি সেকেন্ড। 50 মিলি সেকেন্ড। আমার আইআরটিটি কত? আইআরটিটি কিন্তু 48 মিলি সেকেন্ড, মানে কি অলমোস্ট আইআরটিটির ভ্যালুর সমান টাইমেই সে রিট্রান্সমিট করছে। এই কারণে এটা ফাস্ট রিট্রান্সমিশন আছে। ঠিক আছে, এই কারণে এটাকে ফাস্ট রিট্রান্সমিশন বলা হয়েছে। তো এরপরে যাই, প্যাকেট ট্যাগ দ্য ফাস্ট রিট্রান্সমিশন। কেন, ওয়াই ওয়াজ দিস প্যাকেট ট্যাগড অ্যাজ এ ফাস্ট রিট্রান্সমিশন এন্ড নট এ রেগুলার রিট্রান্সমিশন? আমি কেন এটা বললাম যে আমার আইআরটিটি ভ্যালু মানে ইনিশিয়াল রাউন্ড ট্রিপ টাইমের অলমোস্ট সেম টাইমেই সে ডাটাটা পাঠাইছে, কারণ এটাকে ফাস্ট রিট্রান্সমিশন হিসাবে ডিনোট করছে। হাউ লং ডিড ইট টেক ফর দ্য কানেকশন টু ফুললি রিকভার ফ্রম দিস প্যাকেট লস? এই প্যাকেট লস থেকে কতক্ষণ সময়ের মধ্যে মানে প্যাকেট লসটা হয়েছে? আমরা জানি 50 মিলি সেকেন্ড। 50 মিলি সেকেন্ডের মধ্যে এটা প্যাকেট লস রিকভার হয়েছে। ঠিক আছে, নাকি আরো আরো পরে গেছে? টিসিপি আউট অফ অর্ডার, টিসিপি। ঠিক আছে, আউট অফ অর্ডারটা কেন দিচ্ছে? ওই যে মাঝখানে যে ব্রেকটা ছিল ওগুলাই এখনো পাঠাচ্ছে, এই কারণে বারবার টিসিপি আউট অফ অর্ডার আসছে। ঠিক আছে, এবং এই প্যাকেট লস থেকে তার আসতে আসতে এই যে এই পর্যন্ত তার টাইম লাগছে, মানে 0.7 মানে 71 মিলি সেকেন্ড সময় লাগছে এইটাকে রিকভার করতে তার। ওকে, জাম্প টু 2876। আমরা আরেকটা প্যাকেটে যাই, 2876 এখানে আসলাম। এখানে আসার পরে আমরা দেখতেছি টিসিপি রিট্রান্সমিশন আছে একটা 2876 এ। ওয়াই ওয়াজ দিস প্যাকেট রিট্রান্সমিটেড? সে কেন জিজ্ঞাসা করতেছে যে রিট্রান্সমিট কেন করা হয়েছে এটা। তো আমরা যদি দেখি যে একটু যদি অ্যানালাইসিস করি, যে 84 ও 40-কে রিট্রান্সমিট করছে, তাহলে আগে কোনটা পাঠাইছে? এইটাতে সিকোয়েন্স নাম্বার 4844949074 নেক্সটটা হবে। ঠিক আছে, এর মাঝখানে 40ই তাকে পাঠাইছে, 40 যে তাকে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে আমরা দেখি, তাহলে নেক্সট সিকোয়েন্স নাম্বারটা এটার অ্যাকনলেজমেন্টে থাকবে। সো আমরা দেখি এটার ক্ষেত্রে কত ছিল? 49 490 74। এটার জন্য কত? 41। এটার জন্য কত? 43। এটার জন্য কত? 45। এটার জন্য কত? 48। বাট এখানে যেটা ছিল নেক্সট সিকোয়েন্স নাম্বার 490 74, এটা কিন্তু সে পায়নি। তার মানে কি 48 449 পর্যন্ত সে পাইছে, কিন্তু 48 400 49 74 পাওয়ার কথা, 49 74 পাওয়ার কথা সে পাইছে হচ্ছে 48 49 পর্যন্ত। 48 48 449 পর্যন্ত। তার মানে এই কয়টা প্যাকেট এটা করে মাইনাস করলে এই কয়টা প্যাকেট সে পায় নাই। এখন আমরা দেখি যে সে রিট্রান্সমিশন যে করছে সে কোথা থেকে করছে। দেখেন 48 49 থেকে 490 74 পর্যন্ত বাকি ডাটাটা সে রিট্রান্সমিট করছে। তার মানে এইটুকু প্যাকেট সে পাইছিল না, এটাকে সে রিট্রান্সমিট করছে। ঠিক আছে, আচ্ছা এরপরের কোশ্চেনে আমরা যাই। দিস প্যাকেট ইজ রিট্রান্সমিশন অফ হুইচ ফ্রেম? কোন ফ্রেমের? এটা আমরা জানি যে এটা কোন ফ্রেমের, এটা হচ্ছে 2876 হলো আপনার 2870-এর রিট্রান্সমিশন, সরি 2871-এর রিট্রান্সমিশন। ওকে, ওয়াই ইজ দিস এ রিট্রান্সমিশন এন্ড নট এ ফাস্ট রিট্রান্সমিশন? আমরা এখান থেকে যদি দেখি যে তার ফাস্ট রিট্রান্সমিশন না কেন, কারণ
তার আগের ফ্রেমের থেকে তার মানে ইয়ে হচ্ছে 46 মিলি সেকেন্ড। আচ্ছা, ফাস্ট রিট্রান্সমিশন। আচ্ছা, এটা একটা কারণ হইতে পারে যে এখানে যে সেগমেন্টটা পাঠানোর কথা সে পুরাটা একবারে পায় নাই, ভাঙ্গা ভাঙ্গা আসছে, লাস্টে অল্প একটু বাকি ছিল, সেটাকে সে আবার রিট্রান্সমিশন করছে। ঠিক আছে, এই কারণে এটা ফার্স্ট রিট্রান্সমিশনের মধ্যে হয় নাই। কারণ এখানে যে আমার 48 49 সিকোয়েন্স নাম্বার, এখান থেকে 49 71 বলে, কিন্তু ওইটার মধ্যেই সে পাচ্ছে 41 400 850 এভাবে করে পেতে পেতে লাস্টে গিয়ে অল্প কিছু বাকি ছিল, সেটাকে আবার রিট্রান্সমিট করছে। এবং এখন আমরা যদি এখান থেকে চিন্তা করি, এখানে এখানে যদি আমি রেফারেন্স ধরি, এখান থেকে এই পর্যন্ত আসছে 46 মিলি সেকেন্ড। 46 মিলি সেকেন্ডের মতো সময় লাগছে। তো 46 মিলি সেকেন্ড, 48 মিলি সেকেন্ড, যদিও আইআরটিটির প্রায় কাছাকাছি। তো এইটা এটা এই কারণেই হইতে পারে যে এটা ফাস্ট রিট্রান্সমিশন ধরে না, এটাকে শুধু টিসিপি রিট্রান্সমিশন হিসাবে ধরছে, যেহেতু প্যাকেটটা আসছে আসছে কিছু হইলেও আসছে। ওকে, জাম্প টু 3153। আমরা 31 53 যে ইয়াটা আছে, প্যাকেটটা আছে, সেটাতে যায় দেখি। 31 53 এটাতে যায় দেখি। এখানে আমরা দেখতেছি স্পুরিয়াস রিট্রান্সমিশন। ঠিক আছে, এটা স্পুরিয়াস রিট্রান্সমিশন মানে আমরা যদি হুইচ এরর ডু উই সি ইন দিস প্যাকেট, স্পুরিয়াস রিট্রান্সমিশন দেখতেছি। হুইচ প্যাকেট ইজ বিং রিট্রান্সমিটেড, কোনটা রিট্রান্সমিট করা হয়েছে। আমরা দেখি 40 থেকে যে 184, তার মানে এই 40 থেকে 184 এটার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 23,073। আমরা দেখি 15, নেক্সট সিকোয়েন্স নাম্বার হলো 1504। 1504 এখানে ঠিক সেম, নেক্সট সিকোয়েন্স নাম্বার 1504। তার মানে এই এই প্যাকেটটার মানে রিট্রান্সমিশন আবার করা হয়েছে, কারণ এই প্যাকেটটা যে পাঠানো হয়েছে এটার কোনো অ্যাকনলেজমেন্ট সে পায় নাই। এই কারণে সে এই প্যাকেটটাকে আবার পাঠাইছে, স্পুরিয়াস রিট্রান্সমিশন যেটাকে বলে। ওয়াই ইজ দিস লেবেলড অ্যাজ এ স্পুরিয়াস ট্রান্সমিশন, এটাই বললাম যে এটার অ্যাকনলেজমেন্টটা সে পায় নাই, এই কারণে এটাকে স্পুরিয়াস রিট্রান্সমিশন বলা হয়েছে। তো এই পর্যন্তই ছিল আমাদের ওয়ার শার্কের যে কোর্স। হ্যাঁ, এটার মধ্যেই আমাদের এখানে যে আরো কিছু টপিক আমরা এখানে লিখছি, এগুলা এই যে ক্রিয়েট অ্যাপ্লাই ফিল্টার, এগুলা কাজের ফাঁকে ফাঁকে আমি সবগুলোই দেখাই দিছি। আপনারা এই ভিডিওটাকে আবার রিওয়াইন্ড করে সময় নিয়ে নিয়ে দেখবেন, করবেন। আমি ফাইলগুলো দিয়ে দিছি আপনাদেরকে। কোনো ইস্যু থাকলে, কোনো কিছু বুঝতে সমস্যা হইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমারে আবার নক করবেন, আমি প্রবলেম সলভ করে দিব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। মনিরুজ্জামান ভাই, জি ভাইয়া, বলেন। কোনো কোয়েশ্চেন আছে? কোশ্চেন আপাতত নাই, পরে দেখা যাবে এখন। আপনারা তো ক্লাসে মনোযোগী না, আপনারা অন্য জায়গায় আছেন। আরে ভাই, সেটা না, হচ্ছে যে রোজা ছিলাম তো, হচ্ছে যার কারণে সমস্যা একটু। এটা তো ঠিক না। আচ্ছা, যাই হোক, এই যে কোর্সটা করলেন, হ্যাঁ, এই কোর্সটার ভ্যালু, প্রাইস কত, এটা আসলে কিনলে বুঝতে পারতেন। ঠিক আছে। হ্যাঁ, এটা অবশ্য বাস্তব কথা। হ্যাঁ, আপনি এটা ঠিক আছে। এই কোর্সটা আপনি দেখবেন যে সচরাচর খুব বেশি মানুষ এই কোর্সটা অফার করে না, কোনো জায়গায় আপনি, বেশিরভাগ জায়গায় আপনি পাবেন না। আপনি ওয়ার শার্কের আপনি যদি এটা ভাই বাস্তব, এটা বাস্তব কথা। আমি হচ্ছে আপনি যখন হচ্ছে ফার্স্ট টাইম অ্যাডভার্টাইজমেন্ট করেন, হ্যাঁ, প্রাইস যখন এখানে দেখলাম, তখন ভাবলাম যে আবার এত ইয়া পপুলারিটি পাই গেল, এটা যে হচ্ছে এত ফার্স্ট দিচ্ছে ভাইয়া। না, এটা আমি হচ্ছে এটা ভাবছিলাম। আমি এটা স্টুডেন্টদের মধ্যে ইয়া ক্রিয়েট করার জন্যই এটাকে কমের মধ্যে দিছি। ঠিক আছে, কমের মধ্যে দিছি যাতে স্টুডেন্টরা থাকে, আমার কাছে থাকে, আমি ডেলিভার করতে পারি। যেহেতু আসলে কি ব্যাপারটা হচ্ছে কি, সবকিছু কমার্শিয়াল কমার্শিয়াল হয়ে গেছে, কিন্তু সবকিছুতে কমার্শিয়াল চিন্তা করলে আসলে হয় না। হ্যাঁ, এটাই। আমি তো যে জিনিসটা মানুষের ভালো হইলে আমি কিছু দোয়া কামাবো, তাই না? টাকাই তো সব না। আর আজকে এটা ঠিক আপনারা আছে। এটা করলেন, আপনারা যদি এটা থেকে ভালোভাবে উপকৃত হন, যে না ভাইয়া একটা জিনিস করছে ভালো করে, এই জিনিসটা খুব ভালো হয়েছিল, ভাইয়া যে জিনিসটা দিছে আমাদের লাইফে অনেক কাজে দিছে। ঠিক আছে, আপনি যদি দুইজন মানুষও এটা বলেন, তারা কোর্স করতে আসার দরকার নাই।
এই যে আপনি বলছেন এটার কারণে যে আপনার উপকার হয়েছে, এটাই আমার জন্য যথেষ্ট আপাতত। সবসময় টাকাটাই মেইন না। তো যাই হোক, ঠিক আছে, আপনারা এই ক্লাসগুলো আবার একটু সময় নিয়ে নিয়ে দেখবেন, কোনো জায়গায় ইস্যু থাকলে আমাকে বলবেন। আমি আমার সিসিএন এর যে আমার যে কোর্স, আমি যে কথা দিছিলাম যে আমি আপনাদেরকে এই ওএসআই সবাই পড়াবে, সবাই পড়ায়, যে খালি এটার মধ্যে কি আছে না আছে এই পড়ায় খুব বোরিং লাগে। আমি চেষ্টা করছি এটার ভিতরে ডিপে ঢুকে আপনাদেরকে ডেলিভার করার। এখন আপনারা এটা কতটুকু নিতে পারবেন এটা আপনাদের উপরে, আপনাদের উইন্ডো সাইজ কত সেটা হলো ম্যাটার করে। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামীকালকে আমাদের সিসিএন এর ক্লাস ইনশাল্লাহ হবে, তো সবার সাথে ওই সময় দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।